আমরা আবার প্রথম থেকে স্টার্ট না করে ওই প্রজেক্টটার উপরে আজকে কিছু কাজ করব। আচ্ছা, আমাকে একটু গোলাম মাওলা ভাই বলবেন যে আমাদের আউটলাইন অনুযায়ী আজকে আমাদের কি ধরনের প্রজেক্ট করার কথা ছিল? এটা কি ই কমার্স বা নাকি পোর্টফোলিও টাইপের প্রজেক্ট, কোনটা করার কথা ছিল? একটা করলেই হবে। তো আমরা আমাদের গাইডলাইন অনুযায়ী আগাই আর কি, আউটলাইন অনুযায়ী আগাই। ভাইয়া, ই হুম। কমার্সটা করলে মনে হয় ভালো হতো একটু। আচ্ছা, একটা ই কমার্সের বেসিক ল্যান্ডিং পেজ দেখাবো আর কি, ঠিক আছে? তো তাহলে ই কমার্সের ল্যান্ডিং পেজে দেখাই। তো দেখেন, আমরা আমাদের যে প্রজেক্টটা ছিল 360 রিয়েক্ট, সেখানে হচ্ছে এনপিএম রান ডেভ দিয়ে আমরা যতবার আমাদের পিসি, যেহেতু আমি অফ করে দিয়েছিলাম, প্রজেক্টটা অফ করে দিয়েছিলাম, তাই এটাকে আবার চালু করতে হবে। তো সার্ভার স্টার্ট করার জন্য আমরা শুধু npm রান ডেভ এই কমান্ডটা দিলেই হবে। এই কমান্ডটা দিব আমাদের টার্মিনালে। যদি দেই, এই যে এখানে লোকাল হোস্ট 5173 এটা ওপেন হয়ে গেছে। আপনারা যদি এই যে কমান্ড দিয়ে বা কন্ট্রোল চেপে যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনাদের ব্রাউজারে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আমি ব্রাউজারটা ওপেন করি, হয়তো দেখতে পারতেছেন না। এই যে আমার ব্রাউজারে এটা এভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো গত দিনের প্রজেক্টটাই জাস্ট এখানে আছে। আমরা আজকে এই প্রজেক্টে এই 360 পাঠশালা হাবিজাবি এইসব না দিয়ে আমরা হয়তো এখানে একটা ই কমার্স এর প্রোডাক্ট, ই কমার্স ওয়েবসাইট, বা হয়তো আমরা এই যে কোর্স সেল করার ওয়েবসাইটই আমরা বানাইতে পারি, ঠিক আছে? খুবই সিম্পল একটা ওয়েবসাইট বানাবো। আসেন আমরা দেখি কিভাবে করে একটা ওয়েবসাইট বানানো যায়। তো আমরা আমাদের এই ওয়েবসাইটটা বানানোর জন্য প্রথমে আমরা স্টার্ট করব হচ্ছে, অনেকভাবে করা যায়। আমরা আমাদের কাজগুলোকে সহজ করার জন্য আমরা বুটস্ট্র্যাপ নামের একটা ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করবো, ঠিক আছে? আপনারা গুগলে গিয়ে লিখবেন হচ্ছে বুটস্ট্র্যাপ, এটা লিখলে এই চলে আসবে একদম সবার প্রথমে। বুটস্ট্র্যাপ, দ্য মোস্ট পপুলার HTML CSS এন্ড জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তো ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার HTML CSS জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। তো আমি এটার ভিতরে যাব। এখানে আমাকে বিল্ট ইন অনেক কিছু দিয়ে দিছে। যেমন আপনারা যদি দেখতে চান যে এখানে বুটস্ট্র্যাপের মধ্যে কি কি আছে, আপনারা হচ্ছে এই ডক্সে ক্লিক করবেন, এবং ডক্সে যাওয়ার পরে এখানে অনেক কিছু আছে, এগুলোর মধ্যে যাইতে পারেন, কিন্তু আমি একদম শুরুতে আপনাদেরকে রেকমেন্ড করি কম্পোনেন্টস এ যাইতে। কম্পোনেন্টস একটা সেকশন আছে বাম পাশে, এই একটু স্ক্রল করে বাম পাশে কম্পোনেন্টস এ যাবেন। এখানে বিভিন্ন টাইপের কম্পোনেন্টস আছে, এগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন, ঠিক আছে? তো প্রথমে আছে অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়নে ক্লিক করলাম, করার পরে দেখেন এই অ্যাকর্ডিয়ন একটা কম্পোনেন্টস এখানে দেয়া আছে, এক্সাম্পল দেয়া আছে। কি? এই যে অ্যাকর্ডিয়ন আইটেম 1, এটা ক্লিক করলে বন্ধ হয়ে গেল, আবার ক্লিক করলে ওপেন হয়ে গেল, আবার এটা ক্লিক করলে এটা এখানে একটা ডিটেল বের হইলো, 3 নাম্বারটা ক্লিক করলে এখানে আরেকটা ডিটেল বের হবে, 2 নাম্বারটা অফ হয়ে যাবে। তো এই কম্পোনেন্টটাকে বলে, এটা একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটাকে বলা হচ্ছে অ্যাকর্ডিয়ন। এটা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমরা হয়তো দেখছি, ঠিক আছে? আহ, আমরা হয়তো বিভিন্ন ওয়েবসাইটে দেখছি। বা এখানে ধরেন আরেকটা কম্পোনেন্ট আছে, প্লাস অ্যাকর্ডিয়ন আছে, যে ক্লিক করলাম এটা ওপেন হলো, এটা ক্লিক করলে এটা ওপেন হলো, যেটা ক্লিক করলাম সেটা ওপেন হলো, বাকিগুলো হাইড হয়ে থাকবে। তো এটা এক ধরনের কম্পোনেন্ট। এছাড়া আরো বেশ কিছু কম্পোনেন্ট আছে, যেমন একটা আছে ব্রেড কাম, ঠিক আছে? ব্রেড কাম্পে যদি যাই, দেখেন ব্রেড কাম হচ্ছে এটা, এই যে হোম, লাইব্রেরি, ডেটা। আচ্ছা, এটা হয়তো আপনারা বুঝবেন না, আমি অন্য একটা দেখাই, ক্যারোজেল দেখাই, এটা বুঝবেন। ক্যারোজেল, আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখা যায় যে আপনার এরকম স্লাইড আসে, ঠিক আছে? ক্লিক করলে স্লাইড চেঞ্জ হয়, এই যে ক্লিক করলাম স্লাইড চেঞ্জ হলো, সেকেন্ড স্লাইড, আবার ক্লিক করলাম থার্ড স্লাইডে চলে গেল, ঠিক আছে? তো এইভাবে করে চেঞ্জ হয়। আমরা বিভিন্ন ওয়েবসাইটে এটা দেখি, বা নিচে এরকম ইন্ডিকেটরও থাকে, ঠিক আছে? এগুলোর মধ্যে ক্লিক করে করে চেঞ্জ করা যায়। এটা যেমন আমরা দারাজের মধ্যেও কিন্তু দেখছিলাম, আমরা যদি দারাজের ওয়েবসাইটে যাই, দারাজেও কিন্তু এরকম একটা স্লাইডার ছিল, ঠিক আছে? এটাকে স্লাইডার বলে বা ক্যারোজেল বলে আর কি। তো এই যে দারাজের মধ্যে একটা স্লাইডার আছে, এটা যদি ক্লিক করি এই যে স্লাইড হয়ে আসলো, ঠিক আছে? এটা সেম, এখানে জাস্ট আপনি ছবি অ্যাড করে দেবেন, এই ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইডের জায়গায় ছবি অ্যাড করে দেবেন। এটা কোডটা কিন্তু খুব এখানে জাস্ট দেয়া আছে, আপনারা জাস্ট এই কোডটা ইউজ করবেন। ওকে, এই কোডটা ইউজ করলেই হয়ে যাবে। ওরা কোড দিয়ে দিয়েছে, আপনি জাস্ট খালি কপি করে পেস্ট করবেন এই কোডটা, তাহলেই কাজ হয়ে যাবে। আচ্ছা,
তাছাড়া আরো বেশ কিছু কম্পোনেন্ট আছে, যেমন এই যে কার্ড কম্পোনেন্ট আছে। কার্ড কম্পোনেন্ট কেমন? এটা হচ্ছে কার্ড কম্পোনেন্ট, একটা কার্ড। কার্ড কি? এই যে দেখেন দারাজের মধ্যে বিভিন্ন রকম কার্ড আছে। এই যে একটা কার্ড, কার্ডের মধ্যে কি আছে? একটা ছবি আছে, প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের প্রাইস আছে, আর ডিসকাউন্ট আছে, ঠিক আছে। এখানেও এরকম টাইপের একটা কার্ড। এখানে হয়তো আপনি ছবি দিতে পারবেন, তারপর প্রোডাক্টের নাম দিতে পারবেন, প্রোডাক্টের একটা আহ হচ্ছে টেক্সট দিতে পারবেন। এখানে টেক্সটের জায়গায় হয়তো আপনি প্রাইস দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আর এখানে একটা বাটন, হয়তো বাই নাও বা এরকম কিছু একটা বাটন দিয়ে দিলেন, ঠিক আছে। দ্বারা যে এরকম কোনো বাটন নেই, কিন্তু আপনি হয়তো এরকম একটা বাটন দিয়ে দিলেন। ওকে, তো এরকম বেশ কিছু। আবার ন্যাপ বার বলে একটা কম্পোনেন্ট আছে। এই ন্যাপ বারটা দেখেন, এই যে আমরা এই ওয়েবসাইটের মধ্যে যে ঢুকলাম, একদম শুরুতে একটা একটা নীল রঙের একটা বার আছে। এই বারের মধ্যে কি আছে? ওদের বিভিন্ন রকম লিঙ্ক আছে। আপনি ক্লিক করলে, এই যে এক্সাম্পলে ক্লিক করলে আরেক পেজে চলে যাবে, ব্লগের মধ্যে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে, ঠিক আছে। এই যে ব্লগে ক্লিক করি, দেখেন অন্য একটা পেজে চলে গেছে। তো এরকম তারপরে এই যে ওদের গিট হাব অ্যাকাউন্টের জন্য একটা আইকন আছে, ওদের এক্স বা টুইটারের জন্য একটা আইকন আছে, ঠিক আছে। তারপরে এই যে এখানে ডার্ক মোড, লাইট মোড, এগুলো করার জন্য একটা অপশন আছে। আবার সার্চ করার জন্য অপশন আছে। তো এইটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই বুটস্ট্র্যাপের ন্যাপ বার। আপনাদের এরকম নিজেদের ন্যাপ বার দরকার হতে পারে। এই ন্যাপ বার বানাইতে চাইলেও ওরা এখানে বেশ কিছু ন্যাপ বারের এক্সাম্পল দিয়ে দিচ্ছে। দেখেন একটা সাদা একটা ন্যাপ বা লাইট কালারের একটা ন্যাপ বার দিচ্ছে এখানে, ঠিক আছে। এবং এই ন্যাপ বারের কোডও এখানে দেওয়া আছে। আবার যদি নিচে যাই, দেখেন এখানেও বেশ কিছু ন্যাপ বার, সিম্পল কিছু ন্যাপ বার দেওয়া আছে এখানে। এই যে এখানে একটা ন্যাপ বার দেওয়া আছে, এখানে আরেকটা ন্যাপ বার দেওয়া আছে, এখানে আরেকটা যে ড্রপ ডাউন লিঙ্কওয়ালা ন্যাপ বার দেওয়া আছে। এখানে হচ্ছে সার্চ করার জন্য ন্যাপ বার দেওয়া আছে, ঠিক আছে। সার্চ সহ ন্যাপ বার দেওয়া আছে। তো বিভিন্ন টাইপের ন্যাপ বার এখানে দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো ইউজ করেন। এই যে কালো ন্যাপ বার দেওয়া আছে, ডার্ক দেওয়া আছে, ব্লু দেওয়া আছে, ঠিক আছে। এই ব্লুটা আপনি বুটস্ট্র্যাপের মতন যদি চান, তাহলে এই ব্লুটা হয়তো ইউজ করবেন। তো এরকম বেশ কিছু অপশন দেওয়া আছে এবং সাথে কোড সহ দিয়ে দিচ্ছে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে এগুলা কপি পেস্ট করে করে ইউজ করতে হবে, আর নিজেদের মতো হয়তো কিছু জিনিস চেঞ্জ করে নিতে হবে আর কি, ঠিক আছে। এই বুটস্ট্র্যাপটা আমরা এখন আমাদের প্রজেক্টে ইউজ করব। এইটা ইউজ করার জন্য আমরা কি করব? আমরা প্রথমে আগে এই বুটস্ট্র্যাপটা আমাদের প্রজেক্টে ইনস্টল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমি কি করব? একদম ওদের যে হোম পেজ যেটা ছিল, এই হোম পেজে চলে আসবে। আবার এই যে এই বি এর মধ্যে ক্লিক করলে হোম পেজে চলে আসবে। তো আসলে এখানে দেখেন ইনস্টলের প্রসেসরটা দিয়ে দিচ্ছে। ওকে, এনপিএম আই বুটস্ট্র্যাপ এইভাবে করতে পারি। আরো সহজ উপায়ে করতে পারি, মানে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে প্যাকেজ ম্যানেজার দিয়ে করা, আর একটা হচ্ছে সিডিএন দিয়ে করা। এই সিডিএন দিয়ে করাটা খুব সহজ। আপাতত আমরা সিডিএন দিয়ে ইনস্টল করাটা শিখি, ঠিক আছে। তো সিডিএন দিয়ে যদি করতে যাই, তাহলে কি করব? এই যে ইনক্লুড ভিআর সিডিএন, আমরা এই লাইনটা এখানে একটা লাইন দেওয়া আছে, এই লাইনটা জাস্ট কপি করব। তো এই বাটনের মধ্যে ক্লিক করলে লাইনটা কপি হয়ে যাবে। আমরা তারপরে কি করব? এই লাইনটা ইনডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে আসবো, এবং এই হেডের ভেতরে টাইটেলের নিচে আমরা এই লাইনটা পেস্ট করে দিব, ঠিক আছে। এক নাম্বার কাজ। আমরা এখানে দুইটা, দেখেন দুইটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এই একটা আর নিচে আরেকটা দেওয়া আছে, এইটাও আমরা সেম ভাবে কপি করব। কপি করেও এটা এটা কোথায় বসাবো? এটা চাইলে আপনি এই বডির বডির মধ্যে বসাইলে হবে, ঠিক আছে। এটা বডির মধ্যে বসালে বেটার। উপরে বসালে সমস্যা নেই, এটা আপনি চাইলে এখানেও বসাইতে পারেন। এখানে বসাইলে কোনো সমস্যা নাই। আহ কিন্তু বেটার বেস্ট হচ্ছে যদি এখানে বসাইতে পারি আমি, ঠিক আছে। তো আমি এটা বেস্ট পজিশনে বসাই। আমি এটা এই যে স্ক্রিপ্ট ইন্ডেক্স ডট ফাইল এইচটিএমএল এর মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের নিচে আমি এটা বসায় দিব, ঠিক আছে। এটা বসায় দিলে, আচ্ছা, এখন যদি আমি এখন আমার বুটস্ট্র্যাপটা কাজ করতেছে কিনা সেটা আমি বুঝার জন্য যদি একটু আমি আমার ওয়েবসাইটে যাই, দেখেন কাজ করতেছে কিনা আমি হয়তো বুঝতেছি না, কিন্তু মনে হইতেছে আগের চেয়ে একটু বেশ কিছু পরিবর্তন হয়েছে। আপনারা বলেন কি মনে হচ্ছে না একটু আগের চেয়ে পরিবর্তন হয়েছে? ফন্টটা পরিবর্তন হয়েছে, ফন্টের সাইজ বা দেখতে লুক এন্ড ফিল। আবার এই রেজিস্টার বাটনটা ছিল ছোট, এটা এখন কি হয়ে গেছে? এই এত বড় হয়ে গেছে। ওকে, তো মনে হচ্ছে না একটু চেঞ্জ হয়েছে? কার কার মনে হচ্ছে? এই যে আমি এই দুইটা লাইন পেস্ট করে বসানোর পরে, কপি পেস্ট করে এই দুইটা লাইন বসানোর পরে একটু চেঞ্জ আসছে না আমার ওয়েবসাইটের মধ্যে?
আপনারা কি চেঞ্জটা ফিল করতে পারতেছেন? কেউ রেসপন্স করেন? জি স্যার, পেয়েছি স্যার। হুম, তার মানে যেহেতু চেঞ্জ আসছে তার মানে আমার হয়তো কোনো চেঞ্জ আসছে, ঠিক আছে? হয়তো এখানে এই আমি কিছু না কিছু হয়তো আমার এখানে চেঞ্জ হয়েছে, ওকে? মানে আমার বুটস্ট্র্যাপটা তার মানে হয়তো ইনস্টল হয়েছে। তো ইনস্টল হয়েছে কিনা আমি এটা আরো ভালো মতো প্রুফ করার জন্য আমি হচ্ছে এই কম্পোনেন্টের ভেতরে যাব, আবার কম্পোনেন্টের ভেতরে বাটন আছে, এই বাটনে যাব এবং দেখেন এখানে বেশ কিছু বাটন আছে। এই যে নীল বাটন, নীল বাটনটাকে বলতেছে প্রাইমারি। একটা আছে কি একটু হচ্ছে গ্রেইশ টাইপের একটা বাটন আছে, এটাকে বলতেছে সেকেন্ডারি। একটা আছে গ্রিন, এটাকে বলতেছে সাকসেস বাটন। একটা আছে রেড, এটাকে বলতেছে ডেঞ্জার। একটা ইয়েলো বাটন আছে, এটাকে বলতেছে ওয়ার্নিং বাটন। স্কাই বাটন আছে, এটাকে বলছে ইনফো বাটন। লাইট কালারের একটা বাটন আছে, এটাকে লাইটই বলতেছে। আর একটা আছে কি ডার্ক কালারের, তাই এটাকে বলতেছে ডার্ক, ওকে? আরেকটা আছে লিঙ্ক বাটন। তো আমি এখানে হয়তো এখানে এবং এইগুলোর জন্য কোডও দেওয়া আছে, দেখেন। এই প্রথম লাইনটা যদি আপনি কপি করেন তাহলে আপনি কোন বাটনটা পাবেন? আপনি হচ্ছে একদম প্রথম বাটন বা এই যে প্রাইমারি বাটনটা পাবেন। সেকেন্ড লাইনটা কপি করলে আপনি সেকেন্ডারি বাটনটা পাবেন। তো আমি প্রথম লাইনটারে কপি করি, কপি করে আমি আমার এই যে রেজিস্টার বাটনের জায়গায় এটা বসাই দিই, ঠিক আছে? রেজিস্টার বাটনের জায়গার মধ্যে আমি আমার বাটনটারে বসাই দিলাম। যদি বসাই দিই এখন দেখেন আমার বাটনটা কি হয়ে গেছে, নীল হয়ে গেছে। হয়তো এটা কোনো কারণে এটা ফুল ফুল স্ক্রিন দেখাচ্ছে, ঠিক আছে? ওইটা আমরা পরে রিজলভ করব। কিন্তু কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারছি, তাই না? যে এখানে আমার বাটনটা নীল কালার হয়ে গেল, কেন হইলো? কারণ আমি এখান থেকে এই প্রথমটা কপি করে নিয়ে আসছি, ওকে? আচ্ছা, এটা হওয়ার কারণ হচ্ছে এখানে একটা কার্ড আছে, তাই এখানে একটা কার্ড ক্লাস আছে, তাই এটার জন্য এখন এটা থাকবে না। যাই হোক, তো দেখছেন এখন এটা ছোট হয়ে গেল, ঠিক আছে? এখানে একটা ক্লাস নেম ছিল, এটা বুটস্ট্র্যাপে এরকম একটা ক্লাস নেম আছে, তো তাই হচ্ছে এটা ফুল স্ক্রিন নিয়ে নিছিল আর কি। এটা নিয়ে এখন টেনশন করার দরকার নেই, এটা জাস্ট আমি কেটে দিলাম। তো তাহলে এখানে কিছু একটা হলো। তো এখন আমি যেটা করব, আমি হচ্ছে এখন একটা সিম্পল ই কমার্স বানানোর জন্য ই কমার্সের মধ্যে একটা ওয়েবসাইট, বা ধরেন আমরা এখানে কোর্স সেল করতে পারি, বা হয়তো ই কমার্স বলতে আমরা কি সেল করবো, ধরেন আমরা মোবাইল সেল করবো, ঠিক আছে? এমন একটা ওয়েবসাইট বানাবো আজকে যে এখানে মনে করেন আমরা মোবাইল সেল করব বা ঘড়ি সেল করব। তো এটা করার জন্য আমরা কি করব, আমাদের একটা ওয়েবসাইট যদি হয়, ওয়েবসাইট আগে হয়তো আমরা চিন্তা করে নিব বা খাতার মধ্যে আঁকাআঁকি করে নিব যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি থাকবে। এমন হতে পারে যে শুরুতে আমরা একটা ন্যাপ বার রাখবো, ঠিক আছে? ন্যাপ বার রাখার পরে হয়তো আমরা এরকম একটা স্লাইডার দিতে পারি যে আমার কি কি অফার চলতেছে, ঠিক আছে? বা কি কি নতুন মোবাইল আসছে, কোন মোবাইল একদম হট চলতেছে মার্কেটে, বেশি হট সেলে আছে, ঠিক আছে? তো এইভাবে আমরা বিভিন্ন অ্যাড দিতে পারি এরকম কিসের মাধ্যমে, স্লাইডারের মাধ্যমে বা ক্যারোজেলের মাধ্যমে বিভিন্ন অ্যাড দিতে পারি। তারপরে হয়তো আমরা আমাদের যে যে মোবাইলগুলো আছে সেগুলোকে আমরা এরকম কার্ডের মধ্যে শো করতে পারি যে আমার স্যামসাং মোবাইল আছে, আইফোন আছে, ঠিক আছে? আমার পিক্সেল ফোন আছে। তো আমরা এগুলো এখানে দেখাইতে পারি। তো আসেন, এবং লাস্টে হয়তো আমরা একটা ফুটার দিয়ে দিতে পারি, ঠিক আছে? একটা ফুটার আমরা দিয়ে দিতে পারি। আপাতত সিম্পল এরকম একটা ওয়েবসাইট আমরা বানাই। তো প্রথমেই আমি কি করব, আমি একটা এরকম দারাজের মতন বা সিম্পল একটা ন্যাপবার আমি বানায় ফেলবো, ঠিক আছে? ন্যাপবার বানানোর জন্য আমি বুটস্ট্র্যাপের হেল্প নেই। বুটস্ট্র্যাপের মধ্যে হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ন্যাপবার। ন্যাপবার, এই যে ন্যাপবার বলে একটা জিনিস আছে, এখানে গেলাম এবং এখানে গিয়ে সিম্পল ওদের একদম প্রথম ন্যাপবার যেটা আছে এটাই নিব, ঠিক আছে? এটাই নিব। এটা নেওয়ার জন্য কাজ কি, এখানে দেখেন এইচটিএমএল কোড দেয়া আছে, ওকে? ন্যাপ, ডিভ, অ্যাঙ্কর ট্যাগ, বাটন সব এখানে দেয়া আছে। আমরা জাস্ট কি করব, এইভাবে করে কপিও করতে পারি, ঠিক আছে? এইভাবে পুরোটা কপিও করতে পারি, অথবা আমরা জাস্ট এই লাইনটা এখানে ক্লিক করলে এই কোডটা কপি হয়ে যাবে, ঠিক আছে? এই কোডটা কপি হয়ে যাবে এবং আমরা আমাদের পুরাতন কোড যা ছিল সব ফালাই দিব, যে 360 পার্সেলা হ্যান ত্যান যা যা আছে সব ফালাই দিব, সব ফালাই দিব। এখানে যে কাউন্ট আছে, ইউজ স্টেট যা যা আছে এগুলো ফালাই দিব, এগুলো আমরা পরে শিখবো, এগুলো এখন দরকার নেই, এগুলো সব ফেলে দিব, ঠিক আছে? এগুলো সব ফেলে দিলাম, ওকে? অ্যাপের ভিতরে কিচ্ছু নাই এখন, ঠিক আছে? এটা জাস্ট খালি একটা ফাংশন অ্যাপ। আমি বুঝাইতেছি এই জিনিসগুলো কি। এখন এখানে ধরেন কিচ্ছু নাই। এখানে আমি আপাতত একটা কাজ করি যে সিম্পলি এখানে একটা ডিপ দিয়ে লিখি যে হ্যালো হ্যালো ই কমার্স,
ঠিক আছে, হ্যালো ই কমার্স এটা লিখলাম, একটা ডিপ দিয়ে কি করলাম, এই যে দেখেন এই অ্যাপ ডট ডিএসএক্স ফাইলের মধ্যে এখন কি আছে, তাহলে এই জিনিসটাও কেটে দিলাম। ঠিক আছে, এটাও কেটে দিলাম। এখন আছে কি, একটা ফাংশন আছে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের ফাংশন, এবং এই ফাংশনটা কি, অ্যাপ। ফাংশনটার নাম কি দিচ্ছি, অ্যাপ ফাংশন, একটু খেয়াল করেন। এবং এই ফাংশনটা কি হাতে, মানে বড় হাতের দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, বড় হাতের ফাংশন। কারণ সরি, এটা একটা বড় হাতের আহ, আহ, বড় হাতের অক্ষর দিয়ে এই ফাংশনের নামটা শুরু হয়েছে। এবং এই ফাংশনের ভিতরে আমি কি করতেছি, রিটার্ন করতেছি, কিছু একটা রিটার্ন করতেছি। কি রিটার্ন করতেছি, আমরা এটার মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে বিভিন্ন এইচটিএমএল রিটার্ন করব। ঠিক আছে, এই যে দেখেন ভিতরে আমরা কি দিছি, ভিতরে আমরা এরকম ট্যাগ না দিয়ে আমরা এই যে ডিপ দিলাম, ধরেন একটা ডিপই দিলাম। ঠিক আছে, ভিতরে আমরা হয়তো একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ দিলাম। ঠিক আছে, বা ধরেন জাস্ট একটা ডিবি দিলাম, এটাও কেটে দিই, এটা কেটে দিই। ভিতরে আপনার যা মন চায় আপনি দিবেন। ঠিক আছে, ধরেন ভিতরে আমি কি দিলাম, একটা ডিপ দিলাম, এবং ডিপের মধ্যে কি দিলাম, হ্যালো ই কমার্স। ওকে, মানে এটা কি সিম্পল একটা এইচটিএমএল। এবং এইচটিএমএলটা কিসের ভিতরে রাখতেছি, এই অ্যাপের ভিতরে এটাকে রিটার্ন করতেছে। ওকে, এই জিনিসটা মানে কি। এবং লাস্টে একটা জিনিস খেয়াল করেন, এই অ্যাপ কম্পোনেন্ট বা অ্যাপ ফাংশন যেটা আছে, এই ফাংশনটাকে আমি লাস্টে আবার এক্সপোর্টও করে দিতেছি, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। ঠিক আছে, এই এই জিনিসটা ওভারঅল কাজটা কি, এখন এখন আপনারা বলি। এবং আরেকটা জিনিস চিন্তা করেন, এই যে গতদিন আমাকে কে জানে বলছিল যে আমরা রিয়াক্টে যখন কাজ করব তখন আমরা কি ডট রিয়াক্টে কোড লিখবো কিনা, কিন্তু আমরা দেখলাম যে ডট রিয়াক্ট দিয়ে কোড লিখিনি, আমরা লিখছি কি ডট জিএসএক্স। মানে আমি বলছিলাম আপনাদেরকে কি, যে আমরা রিয়াক্টে বিভিন্ন কম্পোনেন্ট লিখবো, এবং এই কম্পোনেন্ট গুলা, এই ফাইলগুলার নাম কি হবে, ডট জেএসএক্স। জেএসএক্স মানে কি, জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। মানে এই জেএসএক্স ফাইলে আমরা রিয়াক্টে এক একটা কম্পোনেন্ট লিখবো। ঠিক আছে, এটা এবং আমরা যেহেতু অ্যাপ ডট জেএসএক্স, তার মানে কি, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট। এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। ঠিক আছে, এটা কি কম্পোনেন্ট, এটা হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট। এবং এই অ্যাপ কম্পোনেন্টটাকে আমি লাস্টে এক্সপোর্ট করতেছি। এই এক্সপোর্ট করার কারণ কি, এক্সপোর্ট মানে কি, আমরা যখন কোনো কিছু ধরেন বাংলাদেশ থেকে বিদেশে পাঠাই তখন সেটাকে কি বলি, এক্সপোর্ট করা। আবার আমরা মাঝে মাঝে কি করি, ইম্পোর্ট করি। ধরেন বাংলাদেশে যে জিনিসটা নাই, ধরেন বাংলাদেশে পেঁয়াজ নাই হয়তো, তো পেঁয়াজ আমরা কি করতাম, ইন্ডিয়া থেকে বা বর্তমানে হয়তো আমরা পাকিস্তান থেকে আমরা পেঁয়াজকে ইম্পোর্ট করতেছি। ঠিক আছে, আবার বাংলাদেশে যেমন পাট আছে, আমরা পাটটাকে কি করি, এক্সপোর্ট করে দিই। তো ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি কিছু একটা যখন আপনি বানাইতেছেন তখন সেইটা আপনাকে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। আর আপনি যখন কোনো কিছু, এবং আপনি যে জিনিসটা বানায় পৃথিবী অন্য একটা দেশে আপনি ধরেন আপনি এক্সপোর্ট করে দিয়েছেন, ওই দেশে আবার সেটাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন আমরা এখানে অ্যাপ কম্পোনেন্ট বানাইছি, এই ফাংশন দিয়ে আমরা একটা কম্পোনেন্ট বানাইছি যেটার নাম কি অ্যাপ। এবং এটাকে আমার কি করতে হবে, এটাকে যদি আমি এক্সপোর্ট না করি তাহলে তো এইটা, আপনি আপনি পার্ট দিয়ে কিছু একটা বানাইছেন, কিন্তু আপনি যদি এটা এক্সপোর্ট না করেন তাহলে পৃথিবীবাসী তো ওটা জানবে না, ওটা তো পাবে না, ইউজ করতে পারবে না, তাই না। তো আপনাকে কি করতে হবে, প্রথমে এটাকে এক্সপোর্ট করতে হবে। তো এই জন্য আমরা কি করলাম, এটাকে এক্সপোর্ট করে দিছি। ঠিক আছে, এই যে এক্সপোর্ট ডিফল্ট দিয়ে আমরা হচ্ছে কাকে পাঠিয়ে দিছি, এই অ্যাপটাকে পাঠিয়ে দিছি। ঠিক আছে, তার মানে এটা এখন এক্সপোর্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে এক্সপোর্ট হওয়ার পরে কাজটা হচ্ছে এটাকে ইম্পোর্ট করা লাগে। এটাকে কারো না কারো ইম্পোর্ট করা লাগে। এই কে ইম্পোর্ট করছে এটারে, আমি প্রথমে বলছিলাম না যে আমার রিয়াক্ট প্রজেক্টের মধ্যে মেইন ডট জেএসএক্স টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল। কারণ এই ফাইলের মধ্যেই হচ্ছে আমার প্রজেক্টটা স্টার্ট হয়, আমার প্রজেক্টটা ইনিশিয়েট হয়। তো এখানের মধ্যে দেখেন আমি এই যে অ্যাপটা কি ইউজ করছি, অ্যাপটা কি ইউজ করছি, এবং দেখেন উপরে একটা জায়গার মধ্যে লিখছি ইম্পোর্ট অ্যাপ ফ্রম অ্যাপ ডট জেএসএক্স। মানে অ্যাপ ডট জেএসএক্স ফাইলের ভিতরে আমার অ্যাপ কম্পোনেন্টটা আছে। ঠিক আছে, এই অ্যাপ ফাংশনটাকে আমি এখানে ইম্পোর্ট করে আনিছি। এই ফাইলের মধ্যে আমি কি করছিলাম, অ্যাপটাকে বানায়া সেটাকে এক্সপোর্ট করছি। আর আমি মেইন ডট জেএসএক্স এর মধ্যে কি করছি, ওই যে এক্সপোর্ট যে ফাইলটাকে করা হয়েছিল অ্যাপ ফাইলটাকে, ওইটাকে আমি আবার এখানে ইম্পোর্ট করে নিছি। কারণ এই মেইন ডট জেএসএক্স এর এই অ্যাপটাকে লাগবে। ঠিক আছে, এই অ্যাপটাকে সে ইউজ করা লাগতেছে, যে এখানে ইউজ করতেছে। ইউজ করতে গেলে এমনি এমনি ইউজ করতে পারে না, এই লাইনটা যদি না লেখে তাহলে হবে না, আগে তাকে ইম্পোর্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে সে
এটাকে ইউজ করতে পারে। এখন যদি আমি ধরেন এই লাইনটাকে আমি কমেন্ট করে দিলাম, ঠিক আছে, কমেন্ট করে দেওয়া মানে হচ্ছে কম্পিউটার এই লাইনটাকে পড়বে না। এই যে দেখেন আগে দুইটা স্ল্যাশ দিয়ে দিছি, এটাকে বলে কমেন্ট করা। ওকে, কন্ট্রোল দিয়ে যদি আপনি স্ল্যাশ বাটনে চাপ, স্ল্যাশ কিতে চাপ দেন, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। এখন যদি আমি এটা সেভ করি, তাহলে দেখবেন যে আপনার প্রোগ্রাম ক্র্যাশ করছে। ঠিক আছে, প্রোগ্রামের মধ্যে যাব, দেখেন এই যে ক্র্যাশ করছে, কোনো কিছু আসতেছে না। কেন আসতেছে না? কারণ আপনি এখানে এই ইম্পোর্টার লাইনটা কমেন্ট করে দিচ্ছেন বা বাদ দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, আবার এটাকে আমি আনকমেন্ট করি। এখন যদি সেভ করি, এখন দেখবেন সব আবার আগের মতো চলে আসছে, যে হ্যালো ই কমার্স চলে আসছে। ঠিক আছে, তো এই এক্সপোর্ট ইম্পোর্টের লজিকটা বুঝছেন? আমরা এক একটা কম্পোনেন্ট বানাবো। আমরা আপাতত সিম্পল একটা কম্পোনেন্ট অ্যাপ ডট ডিএসএক্স, এটার ভিতরে কি আছে? কিচ্ছু নেই, খালি আছে হ্যালো ই কমার্স। এই জিনিসটাকে আমরা খালি এক্সপোর্ট ইম্পোর্ট করছি। ওকে, এইটুকু জিনিস বুঝছেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, নইলে আমি আরো ডিপার জিনিসে চলে যাব, ডিপার টপিকস আমি চলে যাব। এক্সপোর্ট ইম্পোর্টটা কে বুঝছেন? আচ্ছা, এই, কেউ? বুঝছি হ্যাঁ, বুঝছি। আচ্ছা, যেহেতু বুঝছেন তাহলে আমি পরের টপিকে চলে যাচ্ছি। তো এখন এখন আমার টার্গেট কি? আমি একটা নতুন একটা কম্পোনেন্ট বানাবো, সেটা কি? ন্যাপবার কম্পোনেন্ট। ঠিক আছে, এই যে ন্যাপবার, এই কম্পোনেন্টটারে আমি ধরেন ইউজ করবো। ওকে, এখানে যে কম্পোনেন্টটা দিয়ে দিচ্ছে ওরা, সেটাকে আমি ইউজ করবো। এটার জন্য আমি কি করব? ধরেন নতুন একটা কম্পোনেন্ট বানাবো। আমি এটা একটু গুছায় লেখার জন্য আমি এই যে এসআরসির ভিতরে আমি একটা কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। এই যে এসআরসির মধ্যে ক্লিক করে যদি এখানে এই যে নিউ ফোল্ডার বাটনটার মধ্যে ক্লিক করেন, তাহলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আপনি এই ফোল্ডার একটা নাম দিয়ে দিলেন, নাম দিব হচ্ছে আমি কম্পোনেন্টস, মানে আমার যত কম্পোনেন্টস আছে সব আমি এটার ভিতরে রাখবো। ঠিক আছে, এটার ভিতরে আমি রাখবো। তো এই যে দেখেন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, কি? কম্পোনেন্টস। এখন এই কম্পোনেন্টস এর ভিতরে আমি আরো একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলটার নাম দিব হচ্ছে ন্যাপবার, ন্যাপবার ডট জেএসএক্স। ঠিক আছে, কারণ আমি এখানে একটা কম্পোনেন্ট রাখবো, তাই আমি একটা কম্পোনেন্ট বানাবো, তাই আমি এটার নাম কি দিলাম? লাস্টে জেএসএক্স দিলাম। আর একদম শুরুতে দেখছেন বড় হাতের দিয়ে স্টার্ট করছি। বড় হাতের কেন দিছি? কারণ এটা একটা কম্পোনেন্ট, কম্পোনেন্ট গুলো রিয়েক্টে আমরা কি করি? বড় হাতের দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, আচ্ছা, তো বড় হাতের ন্যাপবার মানে এটা একটা কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট লেখার ওয়ে কি? এই যে একটু আগে দেখাইছিলাম যে ফাংশন, তারপরে এই কম্পোনেন্টের নাম হচ্ছে ন্যাপবার। ওকে, আমার যেহেতু হচ্ছে ইয়ে আছে, আমার এআই আছে আহ, এই ব্রাউজারের ভিতরে, এই আইডির ভিতরে, তাই হচ্ছে আমাকে সাজেশন দিচ্ছে, আপনাদেরকে সাজেশন দিবে না। এবং এই সাজেশন আপনাদের এখন দরকারও নাই। ঠিক আছে, আমাকে অনেক কিছু সাজেশন দেয়, কারণ আমার কাজের সুবিধার জন্য, তাড়াতাড়ি কাজ করার জন্য, অফিসে কাজ করার জন্য আমি এআই ইউজ করি। আপনাদের এগুলো এখন ইউজ করার দরকার নেই, করলে আপনার কাজ শিখতে পারবেন না। ঠিক আছে, আমি যখন আপনাদের মতন ছিলাম তখন আমি এআই ইউজ করতাম না, তো আপনারা ইউজ করবেন না। তো যাই হোক, এখানে আমার কি কি নিছি? আচ্ছা, আমি এইটুকু কেটে দিই, এইচটিএমএল টুকু কেটে দিই। আমি এখানে এই যে দেখেন ন্যাপবার নামে একটা কম্পোনেন্ট নিলাম, এবং কম্পোনেন্টের মধ্যে আমি একটা এইচটিএমএল রিটার্ন করবো। ঠিক আছে, তাই আমি এখানে কি দেখলাম? রিটার্ন দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর লাস্টে কি করছি? লাস্টে হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট ন্যাপবার, মানে এই ন্যাপবারটাকে আমি এক্সপোর্ট করে দিচ্ছি। ঠিক আছে, যাতে এটা এক্সপোর্ট কেন করতেছি? অন্য কম্পোনেন্ট থেকে যাতে এই ন্যাপবারটাকে ইউজ করা যায়। একটু হোল্ড করবেন। আচ্ছা, তো আমরা এরপরে যেটা করব, আমরা যে কোডটা কপি করছিলাম, ঠিক আছে, এই যে এখান থেকে যে কোডটা আবার কপি করি আমি, এই কোডটা আমি কপি করে আবার এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এটা এখন এখানে পেস্ট করে দেবো, কারণ আমরা এই যে ন্যাপবারের মধ্যে আমরা রিটার্নের ভিতরে আমরা কি লিখবো? এইচটিএমএল গুলো লিখবো। তো আমরা এইচটিএমএল হিসেবে কাকে লিখবো? এখানে যে এইচটিএমএল যেটা আছে এইটাকে আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। আসলে এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন যদি আমি সেভ করি, ঠিক আছে, আমি কি করলাম? জাস্ট এই যে রিটার্নের ভিতরে, এই ফার্স্ট ব্র্যাকেট দুইটার ভিতরে আমি এটা পেস্ট করে দিব, এই কোডটা। ঠিক আছে, এইচটিএমএল টুকু আমি পেস্ট করে দেব। এখন যদি আমি পেস্ট করে দেই, সেভ করি, সেভ করলে আমার এটা কাজ করা না করার কথা। ঠিক আছে, সেভ করলে আমার এটা কাজ করবে না। কাজ না করার কিছু কারণ আছে, আসেন একটা একটা করে আমি সলভ করি। ঠিক আছে, বেশ কিছু কারণ আছে। এক নাম্বার কারণ হইতেছে আপনার
এই যে এখানে দেখেন প্রত্যেকটার মধ্যে ক্লাস আছে, ওকে, ক্লাস আছে। এই ক্লাস জিনিসটা এইচটিএমএল সিএসএস এর এইচটিএমএল এর মধ্যে আমরা ক্লাস বলতাম, ঠিক আছে। আমরা যখন সিএসএস এ কোনো ক্লাস লিখি, আমি জানি না আপনারা সবাই এইচটিএমএল আর সিএসএস পারেন কিনা, কিন্তু আমি ধরে নিতেছি আপনারা বেশিরভাগ পারেন। তো এইচটিএমএল সিএসএস যারা বেসিকটা যারা জানে তারা জানে যে এইচটিএমএল এর মধ্যে আপনার ক্লাস বলে একটা জিনিস থাকে, ঠিক আছে। সিএসএস এর মধ্যে ক্লাস লিখি আমরা এবং ওইটাকে ইউজ করি এইচটিএমএল এর ভিতরে, এই যে ক্লাস লিখে তারপরে ওইটার ভিতরে আমরা আমরা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে ক্লাসগুলোর নাম লিখে দিই। কিন্তু কিন্তু রিয়েক্টের মধ্যে আমরা এই ক্লাস শব্দটাকে ইউজ করতে পারবো না। আমরা কি করব, আমরা ক্লাসকে ক্লাস নেমে কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে। তো ক্লাসকে ক্লাস নেমে কনভার্ট করে দিতে হবে। আচ্ছা, এই ক্লাস নেম কিভাবে করে কনভার্ট করবো আমরা? এই দেখেন এখানে প্রত্যেকটা লাইনে মোটামুটি ক্লাস আছে, এগুলো প্রত্যেকটার একটা একটা করে ধরে এইভাবে এই যে ক্লাস, তারপর বড় হাতের NAME এইভাবে চেঞ্জ করে দিতে হবে। তো প্রত্যেকটা ধরে ধরে চেঞ্জ করে দেওয়ার অনেক কঠিন না? তো আমি আমি যেটা করি, আমি হচ্ছে এই জন্য যে কোনো একটাকে সিলেক্ট করি, ঠিক আছে। সিলেক্ট করে যদি এই যে কন্ট্রোল F চাপ দেওয়া হয়, কিবোর্ডে কন্ট্রোল F যদি চাপ দিই, তাহলে দেখেন এই যে এখানে একটা অপশন চলে আসে, ঠিক আছে। এখানে একটা অপশন চলে আসে, এখানে এই যে এই বাটনটার মধ্যে যদি ক্লিক করি, তাহলে এখানে চলে আসবে যে এই যে ক্লাস এবং ক্লাসকে কি দিয়ে আপনারা রিপ্লেস করতে চান, ঠিক আছে। আমরা যত জায়গায় ক্লাস আছে সবগুলোকে আমরা রিপ্লেস করে দিব। আমরা কি দিয়ে রিপ্লেস করতে চাই? আমরা রিপ্লেস করতে চাই হচ্ছে ক্লাস নেম দিয়ে, ঠিক আছে। যেহেতু আমরা রিয়েক্টে কাজ করতেছি, রিয়েক্টে হচ্ছে ক্লাস ইউজ করবো না, আমরা ইউজ করবো ক্লাস নেম। তো এই জন্য আমরা ক্লাস বড় হাতের NAME এভাবে দিলাম। এবং দেওয়ার পরে এখানে দেখেন যে দুইটা বাটন আছে, একটা হচ্ছে রিপ্লেস। এই রিপ্লেস দিলে একটা একটা করে চেঞ্জ হবে। আর যদি রিপ্লেস অল আরেকটা বাটন আছে, সেকেন্ড বাটন, এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে। তা আমরা এখন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম, দেখেন এখন প্রত্যেকটা ক্লাস কিন্তু এখন ক্লাস নেম হয়ে গেছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস ক্লাস নেম হয়ে গেছে, ওকে। তো এরপরে সেভ দিলাম। আচ্ছা, একটা প্রবলেম সলভ হলো। এরপরে আচ্ছা, শফিকুল ইসলাম বলছেন এটা আবার দেখাইতে। এটা যেটা করলাম, আবার আমি আগের পজিশনে ব্যাক যাই। আমরা ক্লাস রিয়েক্টের মধ্যে হচ্ছে ক্লাস লেখা যাবে না, রিয়েক্টের মধ্যে আমাদেরকে লিখতে হবে ক্লাস নেম, ঠিক আছে। তো এই কিন্তু আমি এই যে বুটস্ট্র্যাপ দিয়ে যেহেতু কাজ করতেছি, বুটস্ট্র্যাপ আমাদেরকে HTML এ কোড দেয়, ঠিক আছে। এই জন্য ও ক্লাস ক্লাস দিছে সব জায়গায়। তো এই ক্লাস সবগুলো একসাথে চেঞ্জ করাটা কঠিন। এই জন্য আমি যেটা করলাম, আমি কন্ট্রোল চাপ দিয়ে কিবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে F চাপ দিই, কন্ট্রোল F। এটা যদি চাপ দেন এরকম একটা জিনিস ওপেন হবে, ঠিক আছে। এরকম একটা অপশন চলে আসবে এবং এখানের মধ্যে যদি এই যে এই বাটনে ক্লিক করেন, তাইলে আরেকটা নিচে একটা অপশন নেমে যাবে। আপনি নিচে এই যে উপরে লিখবেন ক্লাস আর নিচে লিখবেন হচ্ছে ধরেন ক্লাস নেম, মানে আপনি কি দিয়ে রিপ্লেস করতে চান সেটা লিখে দিবেন। তাহলে আমি ক্লাস নেম দিয়ে রিপ্লেস করতে চাই। এবং এরপরে যদি এই যে এখানে সেকেন্ড একটা বাটন আছে দেখেন রিপ্লেস অল, এই বাটনে যদি ক্লিক করেন তাহলে সবগুলা ক্লাস ক্লাস নেমে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এটাই, সবগুলা ক্লাস ক্লাস নেমে কনভার্ট হয়ে গেল, ওকে। তারপর এটা কেটে দিব, ব্যাস। আচ্ছা, গেল একটা প্রবলেম সলভ করলাম। আরো একটা প্রবলেম আছে এখানে দেখেন, আরেকটা প্রবলেম আছে এখানে, সেটা হচ্ছে একটু যদি খেয়াল করেন দেখবেন এই যে এখানে HR বলে একটা ট্যাগ আছে এবং এই ট্যাগে এখানে হচ্ছে একটা লাল বাতি জ্বলতেছে, ঠিক আছে। নিচে দিয়ে দেখেন আপনার ঢেউ খেলানো লাল একটা একটা কালার দেখাইতেছে, ঠিক আছে। মানে লাল মানে হচ্ছে এখানে সমস্যা আছে, আপনার VS কোড বলতেছে এখানে ঝামেলা আছে। তো এই ঝামেলাটা সলভ করার ওয়ে কি? এই ঝামেলাটা কেন হইতেছে, এটা আসলে কি? HTML এ আমাদের কিছু ট্যাগ আছে, আপনারা যারা HTML কখনো করছেন জানেন, যেমন এগুলোকে বলে সেলফ ক্লোজিং ট্যাগ। যেমন ব্রেক ট্যাগ, এই ব্রেক ট্যাগের কি, ব্রেক ট্যাগ যদি আমরা ইউজ করি তাহলে এটাকে এন্ড করতে হয় না, এটা মানে জাস্ট স্টার্ট করলেই হয়, এটার কোনো এন্ড ট্যাগ নাই। যেই ট্যাগগুলোর এন্ড ট্যাগ থাকে না, ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। আপনি যদি একটু গুগলে গিয়ে লেখেন সেলফ ক্লোজিং ট্যাগ, ঠিক আছে, সেলফ ক্লোজিং ট্যাগ, এটা যদি গুগলে গিয়ে লেখেন তাহলে এই যে দেখেন চলে আসছে, একটা ছবিও দিয়ে দিচ্ছে, একটা ছবিও দিয়ে দিচ্ছে। ও আচ্ছা, আপনার মনে দেখতেছেন না, আমি এটা এখানে নিয়ে আসি। দেখেন এখানে সেলফ ক্লোজিং ট্যাগ একটা ছবিও দিয়ে দিচ্ছে গুগলে, সেটা কি, যে লিঙ্ক ট্যাগ, বিআর ট্যাগ, ইমেজ ট্যাগ, HR ট্যাগ, ঠিক আছে। এগুলো হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, মানে এগুলোর জন্য এন্ড ট্যাগ ইউজ করতে হয় না, ঠিক আছে। তো
এই ট্যাগগুলা রিয়েক্টে আমরা HTML ইউজ করার সময় সমস্যা ছিল না, ঠিক আছে, কিন্তু রিয়েক্টে এগুলো ইউজ করার সময় একটা একটা গ্যাঞ্জাম আছে, সেটা হচ্ছে এটা লাস্টে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। এটা লাস্টে একটা এরকম একটা স্ল্যাশ দিয়ে দেবে। যদি স্ল্যাশ দেন তাহলে দেখবেন, তাহলে দেখছেন এখানে যে লাল দাগটা সরে গেছে। আপনি প্রথমে যখন স্ল্যাশ দেন না, এই যে দেখেন স্ল্যাশটা দিলাম, কেটে দিছি, এখন এখানে লাল লাল দাগ দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যদি এখানে একটা স্ল্যাশ দিয়ে দেন তাহলে এই লাল দাগটা চলে যাবে। ওকে, তো রিয়েক্টে এই একটা জিনিস তফাৎ আছে, ঠিক আছে। তো এটা করলাম, করলে আমার মোটামুটি এখানে আর কোনো গ্যাঞ্জাম নাই। ওকে, এইটুকু কাজ করে দিলাম, আমরা এখানে মোটামুটি আর কোনো এখন ইস্যু নাই। আচ্ছা, তারপরে আমি কি করব? এখন দেখেন, আমি আমার ওয়েবসাইটে যদি যাই, আমি যদি আমার ওয়েবসাইটটাতে যাই, আমি কিন্তু কোথাও কিন্তু ন্যাপবারটা নাই। হ্যালো ই কমার্স এই জিনিসটা আছে, ঠিক আছে, হ্যালো ই কমার্স আছে, কিন্তু এই যে ন্যাপবার এত কিছু দিলাম, এগুলো কি আমার ওয়েবসাইটে আসছে? আসে নাই। কেন আসে নাই? কারণ এই যে আমি app.jsx এর মধ্যে আমার ন্যাপবারটাকে তো ইউজই করি নাই। আমি কি ন্যাপবারটা ইউজ করছি কোথাও? ন্যাপবার আমি জাস্ট বানাইছি, এটা কি করছি? এক্সপোর্ট করছি। কিন্তু এটা কি আমার ইম্পোর্ট করতে হবে না এই অ্যাপের ভিতরে? এটা কি ইম্পোর্ট করে ইউজ করতে হবে না? করতে হবে, ঠিক আছে। আমি এখানে যেমন হ্যালো ই কমার্স লিখছি, সেভাবে করে আমাকে ন্যাপবারটাকে ইউজ করতে হবে, কিন্তু আমি কিন্তু করি নাই। তা আসেন এখন আমি ন্যাপবারটাকে ইউজ করব। ওকে, এটা করার ওয়ে কি? প্রথমে হচ্ছে আমাকে এটা ইম্পোর্ট করে নিতে হবে, ঠিক আছে, কারণ এটা অন্য একটা ফাইলের মধ্যে আছে। এটা এই যে দেখেন, এই ফাইলটা থেকে এটা এক্সপোর্ট হয়েছে। কোন ফাইলটা থেকে? navbar.jsx কম্পোনেন্টস এর ভিতরে navbar.jsx নামে একটা ফাইল আছে। এই ফাইল থেকে এটাকে কি করা হয়েছে? বানানো হয়েছে, বানায় এক্সপোর্ট করা হয়েছে। এখন এই জিনিসটাকে আমার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট, তো আমি কি লিখবো? ইম্পোর্ট navbar, ঠিক আছে। navbar কি ইম্পোর্ট করব কোথা থেকে? ফ্রম, 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 ফ্রম কোন জায়গা থেকে? তারপর বলে দিবে যে এই কম্পোনেন্টস এর ভিতরে, ঠিক আছে, কম্পোনেন্টস এর ভেতরে হচ্ছে ন্যাপবার, কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে ন্যাপবার নামে একটা ফাইল আছে, ঠিক আছে, এবার বলে দিলে হবে, ঠিক আছে। এটা কোথায় আছে? কম্পোনেন্টস এর ভিতরে ন্যাপবার নামে একটা ফাইল আছে, এই এই জায়গাটার মধ্যে আছে। এবং আমি এরপরে কি করব? এই যে হ্যালো ই কমার্স, এটা কেটে দেই, এটা কেটে দেই, এটা কেটে দিয়ে আমি এখানে ন্যাপবারটাকে ইউজ করব। ন্যাপবারটাকে ইউজ করার ওয়ে কি? আমরা যেভাবে আগে HTML ট্যাগ লিখতাম, HTML ট্যাগ কিভাবে করে লিখতাম? এই যে H1 স্টার্ট, H1 এন্ড, ঠিক আছে, এবং এর মাঝখানে আমরা কিছু একটা লিখতাম, যেমন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এটা লিখতাম, ঠিক আছে। কিভাবে করে করতাম? একটা স্টার্ট ট্যাগ দিতাম এবং একটা এন্ড ট্যাগ দিতাম, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে আমি ন্যাপবারটাকে যদি ইউজ করতে চাই, তাহলে আমি সেম ভাবে লিখবো ন্যাপবারটাকে NAVBAR, ন্যাপবার, এরকম স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ। একটা H1টারে যেভাবে করে লিখতাম, H1টারে কিভাবে করে লিখতাম? স্টার্ট ট্যাগ দিতাম, তারপরে ভিতরে কোনো একটা টেক্সট দিতাম, তারপরে এন্ড ট্যাগ দিতাম। সেম ভাবে ন্যাপবারটারও এইভাবে করে লিখবো, ঠিক আছে। মানে আমি ধরেন HTML এর যেমন ট্যাগ আছে, নিজের একটা ট্যাগ বানায় ফেলছি। ওকে, এইটারে যখন এটারে এক্সপোর্ট করে দিচ্ছি, তখন আমি কি বানাইছি? আমি তখন আমার নিজস্ব একটা ধরেন ট্যাগ বানায় ফেলছি। ওকে, এই জন্য আমি এটা ট্যাগের মতন করে ইউজ করতে পারবো। কিন্তু তফাৎ কি? দেখেন, এটা বড় হাতের এবং HTML এর ট্যাগ গুলা কি? ছোট হাতের। আমি নিজে যে কম্পোনেন্ট বানাইছি এগুলা কি? বড় হাতের। এই জন্য আমি বলছি যে কম্পোনেন্ট গুলাকে বড় হাতের নাম দিতে হবে। তো এই জন্য ন্যাপবার কম্পোনেন্ট, আমি কি করলাম? একটা স্টার্ট ট্যাগ দিলাম এবং একটা এন্ড ট্যাগ দিলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, দেখেন এই যে উপরে কিন্তু সুন্দর একটা ইয়ে চলে আসছে, উপরে সুন্দর একটা কিন্তু কি বলে এটাকে, একটা ন্যাপবার কিন্তু আমার চলে আসছে। ব্যাপারটা বুঝছেন? একটা ন্যাপবার কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি আসি ন্যাপবারের ভিতরে একটু চেঞ্জ করে ফেলি। ন্যাপবারের ভিতরে যেমন ন্যাপবার না দিয়ে আমি এখানে ধরেন একটা আমার দোকানে একটা নাম দিয়ে দিই, বা আপনারা যে ই কমার্স বানাইতেছেন ই কমার্সের নাম দিয়ে দিই। ধরেন যে আমি দিয়ে দিলাম মোবাইল কমার্স, বা মোবাইল মোবাইল 360, ঠিক আছে, মোবাইল 360 নামে একটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। আমি যেটা মোবাইল বিক্রি করবো, সো মোবাইল 360 দিলাম। ওকে, এখানে ধরেন আপনারা আপনাদের কোম্পানির লোগো বসে দিতে পারেন, বা আরো আপনাদের মতো করে এটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। আমি আপাতত খুব বেশি চেঞ্জ করব না। এই ডিসেবল্ড এই বাটনটা সরাই দিই, ডিসেবল্ড এটা সরাই দিই। ডিসেবল্ড কোথায় আছে? ডিসেবল্ড, এই যে ডিসেবল্ড এটা সরাই দিই, এটা কেটে দিলাম, ঠিক আছে। এটা ডিসেবলটা চলে গেল।
চাইলে এই সার্চটারে সরাই দিতে পারেন, কিন্তু আপাতত থাকুক, যা যা আছে এরকমই থাকুক, ঠিক আছে। আপনারা যদি চান এটাকে ধরেন ব্ল্যাক বানাই দিতে পারেন, ঠিক আছে। আমি নিচে যাই, নিচে গিয়ে দেখি একটু ব্ল্যাক একটা কালার ছিল, এই যে এই ব্ল্যাক, ওকে। এই ডার্ক এটা কিভাবে করে আনবেন এটা এখানে বলে দিচ্ছে, দেখেন এই যে নেভবার বিজি ডার্ক এই জিনিসটা ইউজ করতে হবে, বিজি ডার্ক এই এই জিনিসটা ইউজ করলে হবে, ওকে। এটা ইউজ করতে হবে। আর ডেটা বিএস থিম ডার্ক এই এই জিনিসটা ইউজ করতে হবে। এই যে ন্যাব, ন্যাবের ভিতরে ক্লাসের মধ্যে কি চেঞ্জ করে দিতে হবে, বিজি ডার্ক। তো এই যে ন্যাবের ভিতরে ক্লাস নেম কি আছে দেখেন, এখানে একটা আছে হচ্ছে বিজি বডি টার্সিয়ারি, আমি এটাকে কেটে এটাকে বিজি ডার্ক বানাই দিব, ঠিক আছে। এটাকে বিজি ডার্ক বানাই দিলাম, এক নাম্বার। এটা যদি এখন চেঞ্জ করে দেখি চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হয়েছে, কিন্তু একদম এটার মতন লাগতেছে না। না লাগার কারণ আছে, কারণ আমি আমি হচ্ছে এই লাইনটাও এই জিনিসটাও কপি করে বসাইতে হবে। এই জিনিসটা যদি কপি করে বসাই একদম, এটা যদি কপি করে বসাই এটা একদম এরকম হয়ে যাবে, দেখছেন। এবার কিন্তু সুন্দর একটা ডার্ক থিম চলে আসছে, ডার্ক থিমের একটা নেমবার চলে আসছে। এইটুকু জিনিস বুঝছেন সবাই? এই পর্যন্ত যা বুঝাইছি, কোনো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, নইলে আমি পরের কম্পোনেন্টটা বানায় ফেলবো। শুধু একজন বললেন, বাকিরা? হুম, শফিকুল ইসলাম 70%। 70% অনেক, প্রথম দিকে যেহেতু। আচ্ছা, আরেকবার রিভিউ করতে বলছেন জাহিদুল আলম, ঠিক আছে আরেকবার রিভিউ করি, ঠিক আছে। তো সিম্পল একটা জিনিস, সিম্পল একটা জিনিস শোনেন, আবার বলতেছি। সেটা হইতেছে আমি এই যে রিয়েক্টে না, যে কোনো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের সময় আমরা এরকম ছোট ছোট কম্পোনেন্টটা ভাগ করি, ঠিক আছে। এই যে দারাজের মধ্যে এরকম বেশ কিছু কম্পোনেন্ট আছে, উপরে একটা কম্পোনেন্ট ন্যাপবার কম্পোনেন্ট আছে, তারপরে একটা স্লাইডার কম্পোনেন্ট আছে, ঠিক আছে। তারপর এখানে বেশ কিছু ছোট ছোট প্রোডাক্টের কার্ড আছে, ঠিক আছে। এরকম বেশ কিছু এগুলোকে বলে এক একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, ঠিক আছে। আবার এই সবগুলো কম্পোনেন্টকে নিয়ে একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এবং এটা উপরেরটা একটা কম্পোনেন্ট। তো এই বুটস্ট্র্যাপের মধ্যে এরকম বেশ কিছু কম্পোনেন্ট আছে, এগুলা ওরা একদম এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে দিছে, আপনারা জাস্ট এগুলো কপি করে ইউজ করবেন। তো আমি যেটা করলাম, আর রিয়েক্টের মধ্যে কম্পোনেন্ট যদি আপনি বানাতে যান, এটার ওয়ে কি, এইটার ওয়ে হইতেছে, আমি একটু ফরম্যাট করে নিচ্ছি এটা, আর কিছু না। আচ্ছা, রিয়েক্টে যদি আমরা কম্পোনেন্ট বানাতে চাই, এটার ওয়ে হইতেছে এটা একটা ফাংশন বানাইতে হবে, ঠিক আছে। ওই কম্পোনেন্টটাকে আমরা ফাংশনাল ওয়েতে বানাবো, এই জন্য আগে লিখতে হবে ফাংশন, তারপরে কম্পোনেন্টের নাম দিবেন, ঠিক আছে। আমরা কম্পোনেন্টের নামটা দেই হচ্ছে সবসময় বড় হাতের দিয়ে, তো এটাকে অ্যাপ দিলাম। এরপরে এটার ভিতরে রিটার্ন করে দিব, রিটার্ন কি করবো, এইচটিএমএল রিটার্ন করবো, ঠিক আছে। যে ডিপ দিলাম, ডিপের ভিতরে ধরেন হ্যালো ওয়ার্ল্ড দিলাম, ঠিক আছে, এরকম দিব। এবং দেওয়ার পরে এটাকে লাস্টে কি করতে হবে, এক্সপোর্ট করে দিতে হবে। এক্সপোর্ট কেন করব, আপনি একটা জিনিস বানাইছেন, এটা যাতে অন্যরা যাতে ইউজ করতে পারে, ঠিক আছে। আমি একটা ন্যাপবার বানাইছি, এটা যাতে অন্য কম্পোনেন্ট যাতে এটাকে ইউজ করতে পারে, ঠিক আছে। তো সেম ভাবে আমি ধরেন ন্যাপবার নামে একটা কম্পোনেন্ট বানাইছি বড় হাতের দিয়ে, এবং এটা কোন ফাইলের মধ্যে লিখছি, ন্যাপবার ডট জেএসএক্স, ঠিক আছে। কম্পোনেন্টস এর ভিতরে আমার যত কম্পোনেন্ট বানাবো সবকিছুকে এই কম্পোনেন্টস এর ভিতরে মনে করে রাখবো। তো আমি ন্যাপবার ডট জেএসএক্স এই ফাইলের ভিতরে আহ আমি কি করব, এই ফাইলের ভিতরে আমি একটা ন্যাপবার ফাংশন লিখতেছি, ঠিক আছে। বড় হাতে ন্যাপবার মানে একটা কম্পোনেন্ট হবে। এবং রিটার্নের ভিতরে আমি আমার এই বুটস্ট্র্যাপের কোড যা ছিল, এই কোডটা আমি এখানে এনে জাস্ট পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পরে আমি কিছু জিনিস চেঞ্জ করছি, একটা হচ্ছে ক্লাসকে ক্লাস নেম বানিয়ে দিছি, আর আরেকটা চেঞ্জ করছি যে এখানে একটা এইচআর ট্যাগ ছিল কোথাও, এখানে কোথাও একটা এইচআর ট্যাগ ছিল, যেটা হচ্ছে একটা সেলফ ক্লোজিং ট্যাগ। কোথায়, এই যে এইচআর ট্যাগটা কি, একটা সেলফ ক্লোজিং ট্যাগ। তো এখানে লাস্টে দিয়ে যদি আপনি একটা স্ল্যাশ দিয়ে দিবেন, নইলে না দিলে এখানে কি হবে, লাল লাল বাতি জ্বলতে থাকবে। তো আপনি এখানে লাস্টে একটা স্ল্যাশ দিয়ে দিবেন। সেলফ ক্লোজিং ট্যাগ গুলা লেখার নিয়ম হচ্ছে এবার লাস্টে স্ল্যাশ দিতে হবে। আপনার যদি একটা বিআর ট্যাগ থাকে, ফর এক্সাম্পল এই যে বিআর ট্যাগ এরকম যদি থাকে, আমরা এইচটিএমএল এর বিআর ট্যাগ এভাবে করে লিখলেই হয়ে যেত, ঠিক আছে।
কিন্তু আপনি রিয়েক্টের মধ্যে ব্যবহার করে লিখলে লাল বাতি জ্বালায় দিবে। সো আপনাকে লাস্টে এরকম একটা স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে রিয়েক্টের একটা বৈশিষ্ট্য। রিয়েক্টে এভাবে করে কোড লিখতে হয়। তো লিখলাম, লেখার পরে আমাকে কি করতে হবে, এটাকে এক্সপোর্ট করে দিতে হবে। আমি নেপবার যেটা বানিয়েছি এটা এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট কেন করলাম? যাতে এটা আমি অন্য জায়গা থেকে ইউজ করতে পারি। কোন জায়গা থেকে আমি ইউজ করব? আমি ধরেন এই যে app.jsx, যেখানে মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ডটা দেখাইতেছিলাম, সেইখানের মধ্যে আমি এই রিটার্নের ভিতরে যেখানে HTML লিখি, সেই জায়গার মধ্যে এখন আমি আমার নেপবারটারে আমি ইউজ করব। ঠিক আছে, নেপবার যেটাকে আমি বানাইছি ইউজ করার ওয়ে কি, ইম্পোর্ট, আগে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, ইম্পোর্ট নেপবার, এই নেপবারটা ইম্পোর্ট করব, কিন্তু নেপবারটা আছে কোথায়? ফ্রম মানে কোথা থেকে আসতেছে? আসতেছে হচ্ছে যে কম্পোনেন্টস এর ভিতরে নেপবার নামে একটা ফোল্ডার আছে, ফাইল আছে। এই ফাইলের ভিতরে আমার নেপবার কম্পোনেন্ট আছে, আমি সেটা আগে ওকে ইম্পোর্ট করায় নিচ্ছি। ঠিক আছে, এক্সপোর্ট করা হয়েছে প্রথমে। এখন কি করা হচ্ছে, যেখানে ইউজ করবেন কোন দেশ, আমাদের দেশে পার্ট, আমি পার্টকে ধরেন এক্সপোর্ট করে দিলাম। ঠিক আছে, কিন্তু ধরেন ওই পার্টটা ধরেন আমেরিকার মধ্যে গেল, আমেরিকা তো সেটা ইম্পোর্ট করতে হবে, নাহলে তারা তো সেটা ইউজ করতে পারবে না। তো আমেরিকায় কি করবে, ওই পার্টটাকে সে ইম্পোর্ট করবে। ঠিক আছে, এই যে আমেরিকা ধরেন হচ্ছে app.jsx টা ধরেন আমেরিকা, ওকে, আমেরিকা হচ্ছে আগে এটা ইম্পোর্ট করে নিল, করার পরে এখন সে এটাকে ইউজ করবে। ঠিক আছে, যতবার লাগবে সে, আমি ধরেন একবার ইউজ করছে, একবার না করে ধরেন এই লাইনটা যদি আমি কপি পেস্ট করে দিই, ধরেন কয়বার করলাম, 5বার করলাম, 5বার, এখন আপনার 5বার লাগুক 10বার লাগুক আপনি এটা ইউজ করতে পারেন। এখন ধরেন ওয়েবসাইটের মধ্যে আসেন, দেখছেন 5টা নেপবার হয়ে গেছে, কারণ আপনি 5বার পেস্ট করছেন। আপনি যদি H1 ট্যাগ যদি 5বার লিখতেন, 5বার ইউজ করতে পারতেন। ঠিক আছে, বারবার ইউজ করা যায়। সেম ভাবে আমার এই যে কম্পোনেন্ট যেটা বানিয়েছি এটা ধরেন বারবার আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে মজা, একবার ইম্পোর্ট করবেন এবং বারবার এটাকে ইউজ করবেন। ওকে, আপনার ওয়েবসাইটে বিভিন্ন জায়গার মধ্যে এটা আপনি ইউজ করতে পারেন। তো এটাই হইতেছে কম্পোনেন্টস এর মজা। তো আশা করি আমি এই জিনিসটা বুঝাইতে পারছি। এরপরে আমি আরেকটা জিনিস দেখাই, আরেকটা কম্পোনেন্ট দেখাই, সেটা হচ্ছে স্লাইডার কম্পোনেন্ট। ঠিক আছে, এই যে দারাজের যেরকম ক্লক একটার পর একটা চেঞ্জ হইতেছে, আমরা এরকম একটা সিম্পল একটা কম্পোনেন্ট বানায় ফেলি। আমি যদি এই যে ক্যারোজেল যেটা আছে, এটাকে অনেকে বলে ক্যারোজেল, অনেকে বলে স্লাইডার। তো একদম বেসিক এক্সাম্পল যেটা আছে, আমি ধরেন এটাকে ইউজ করব। ওকে, আমি এই যেখানে কোড দেওয়া আছে এই কোডটাকে জাস্ট কপি করলাম। কপি করার পরে আমি কম্পোনেন্টস এর ভেতরে আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করব। ফাইলটার নাম কি হবে, ধরেন স্লাইডার দিলাম। ওকে, স্লাইডার ডট জেএসএক্স দিলাম। এখন এরপরে কিভাবে করে লিখবো, ফাংশন দিব, তারপরে বলবো হচ্ছে স্লাইডার, এবং এখানে রিটার্ন করে দিতে হবে, তাই না? এখানে রিটার্ন করে দিব হচ্ছে কোন, এই রিটার্নের ভিতরে আমি কি দিয়ে দিব, HTML কোডটা দিয়ে দিব। HTML কোডটা যেটা নিয়েছিলাম এটা এখানে পেস্ট করে দিলাম। এবং লাস্ট এটা কি করতে হবে, ডিফল্ট এক্সপোর্ট ডিফল্ট, তারপরে হচ্ছে স্লাইডার, এই লাইনটা লিখতে হবে, যাতে এটা এক্সপোর্ট করে দিচ্ছে আর কি এটাকে। আচ্ছা, এখন দেখেন 1 নাম্বার জিনিস কি, এখানে সবখানের মধ্যে ক্লাস আছে, এই ক্লাসটারে আমার কি করতে হবে, ক্লাস নেম করতে হবে আগের মতন। এই যে আমি এই বাটনে চাপ দিয়ে ক্লাস নেম, এখানে ক্লাস নেম লিখে দিলে চলে আসবে, আর এখানে জাস্ট রিপ্লেস করে দিব, রিপ্লেস অল দিয়ে দিব। ওকে, এটা দিলাম, দেখেন সবগুলা ক্লাস হচ্ছে ক্লাস নেম হয়ে গেছে। আচ্ছা, 1 নাম্বার কাজ গেল। এরপরে কাজগুলো হচ্ছে দেখেন, এই আইএমজি ট্যাগ, এগুলো কিন্তু সেলফ ক্লোজিং ট্যাগ, দেখেন নিজে নিজে, এইটা কিন্তু কোনো এন ট্যাগ নাই, আইএমজি ট্যাগের, ইমেজ ট্যাগের কিন্তু কোনো এন ট্যাগ নাই। সো এগুলো লাস্টে আমার কি করতে হবে, স্ল্যাশ দিয়ে দিতে হবে, নইলে দেখেন এগুলোর মধ্যে কিন্তু লাল লাল বাতি জ্বালায় দিচ্ছে। ঠিক আছে, তো এগুলো লাস্টে আমার কি করতে হবে, এরকম স্ল্যাশ দিয়ে দিতে হবে। দেখেন স্ল্যাশ দিয়ে দিলে এটা ঠান্ডা, স্ল্যাশ দিয়ে দিলে এই যে লাল দাগটা চলে যেতেছে, এটা জাস্ট স্ল্যাশ দিয়ে দিব। ওকে, স্ল্যাশ দিয়ে দিব। স্ল্যাশ দিয়ে যদি এখন আমি স্লাইডার কম্পোনেন্ট বানিয়েছি, এটাকে এখন আমি কি করব, app.jsx এর মধ্যে গিয়ে এটাকে ইউজ করব। ওকে, আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখেন। তো আমি প্রত্যেকবার এভাবে কষ্ট করে ইম্পোর্ট করার দরকার নেই। আপনারা আপনাদের ভিএস কোডে হচ্ছে এক্সটেনশন নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই যে এরকম একটা জিনিস থাকবে এক্সটেনশন, এখানে ক্লিক করবেন এবং করার পরে এখানে ডাউনলোড করতে পারবেন। বিভিন্ন এক্সটেনশন আছে, আমরা আমাদের কাজের সুবিধার জন্য বিভিন্ন এক্সটেনশন ডাউনলোড করবো। আপনারা গিয়ে লিখবেন হচ্ছে অটো ইম্পোর্ট, একটা ইম্পোর্ট, একটা এক্সটেনশন আছে, এখানে যাবেন, যাওয়ার পর এখানে ইনস্টলের অপশন থাকে, এটা ইনস্টল করে নেবেন। এটা যদি করেন তখন আপনাদের আরো এরকম কষ্ট করে ইম্পোর্ট নেপবার ফ্রম
কম্পোনেন্ট স্ল্যাশ ন্যাভবার এভাবে লেখা লাগবে না। আপনারা জাস্ট খালি লিখবেন এই যে এরকম লিখবেন যে স্লাইডার, এরকম লিখলেই আপনার এখানে সাজেশন চলে আসবে যে কম্পোনেন্টের ভিতরে একটা স্লাইডার আছে। ঠিক আছে, আপনি যদি এন্টার দেন তাহলে দেখেন এই লাইনটা উপরে অটোমেটিক চলে আসবে, ইম্পোর্ট স্লাইডার ফ্রম কম্পোনেন্ট স্ল্যাশ স্লাইডার। ওকে, গেল। তো আমি এখানে কি করব, এটাকে আমি ইউজ করে নিব এভাবে করে ট্যাগের মতো করে এটাকে ইউজ করবো। এখন যদি আমি সেভ মারি, সেভ করলাম, করে আমি যদি আমার ওয়েবসাইটে যাই, দেখেন এখানে কিন্তু কিছু আসে নাই। ঠিক আছে, স্লাইডারটা কিন্তু আসে নাই, হয়তো এখানে এই যে ভাঙা চূড়া দেখেন, ডট 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 তিনটা দাগ আসছে, ছবি আছে, কিন্তু এখানে কিছু নাই। কিছু না থাকার কারণ আছে, কারণ এই স্লাইডারের ভিতরে গেলে দেখেন এখানে তিনটা ইমেজ আছে, এই এবং ইমেজের এসআরসির ভিতরে কিছু নাই, এসআরসির ভিতরে কিছু নাই। তা আমার এখানে অবশ্যই কিছু দিতে হবে, তাই না? ইমেজের এসআরসির ভিতরে আমার কি করতে হয়, ইমেজের একটা ঠিকানা দিতে হয়। তা আমি সেটা দেই নাই। আসেন আমি এখানে তিনটা ঠিকানা দিয়ে দিই, তিনটা মোবাইলের ছবি দিয়ে দিই। ওকে, আমি দিয়ে দিই হচ্ছে iPhone 16 দিয়ে দিলাম, iPhone 16। আমি হচ্ছে ইমেজ বের করি, এই যে এই ছবিটা বের করি, অ্যাপেলের একটা ছবি। আমি এখানে এই ছবির মধ্যে রাইট ক্লিক করে একটা অপশন থাকে কপি ইমেজ অ্যাড্রেস, এই লাইনটা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ইমেজের একটা অ্যাড্রেস আপনাকে দিয়ে দিবে, কপি হয়ে যাবে। তো এই ডট ডট ডটের জায়গায় এখানে ইমেজ অ্যাড্রেসটা বসায় দিলাম। ঠিক আছে, এক নাম্বার। তারপরে আরেকটা আরেকটা ইমেজে আরো দুইটা ইমেজের অ্যাড্রেস লাগবে, ধরেন। তারপরে দিলাম হচ্ছে OnePlus, OnePlus-এর লেটেস্ট ফোন কোনটা আমি জানি না, আমি এখানে ধরেন OnePlus-এর এই ছবিটা দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ ইমেজ, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এই জিনিসটা আমি এখানে সেকেন্ড ইমেজ এসআরসির ভিতরে এটা বসায় দিলাম। ঠিক আছে, আচ্ছা। তারপর আরেকটা ইউজ করি, তারপর মনে করেন স্যামসাং এর হচ্ছে S25 আলট্রা মনে হয়, আলট্রা, এটা দিলাম। এটার একটা ইমেজ বের করি, এই ছবিটা নিলাম। ঠিক আছে, এটা নেওয়ার পরে কপি ইমেজ অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে এটা যদি এখানে বসাই, ঠিক আছে, দিলাম তিনটা ছবি এখানে বসাই দিলাম। এখন আমি আমার ওয়েবসাইটে যদি যাই, দেখেন এখানে কি আসছে, এখানে কিন্তু এই যে একটা ছবি কিন্তু দেখা যাচ্ছে, আবার ক্লিক করলে আরেকটা ছবি চলে আসলো, আবার ক্লিক করলে আরেকটা ছবি চলে আসলো। ঠিক আছে, তার মানে ছবিগুলো আসতেছে, স্যামসাং, অ্যাপল আর ইয়ে ছবিগুলো আসতেছে, হয়তো একটা ছবি বড় একটা ছবি ছোট। ঠিক আছে, এটা আপনারা ঠিক করে ফেলতে পারেন, এটা আপনাদেরকে আমি কাজ দিলাম যে প্রত্যেকটা ছবি যাতে সেম সাইজের হয়। ঠিক আছে, তো এটা আপনারা করতে পারেন, এখানে হয়তো ইমেজ একটা হাইট দিয়ে দিবেন, ব্যাস কাজ হয়ে যাবে। এখানে একটা ইমেজের হাইট দিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা, হাইট, হাইট সবগুলো আমাদের 400 দিয়ে দিই, তো এটা কাজ করে কিনা। সবগুলো আমাদের সেম হাইট বসায় দিলে কাজ। ঠিক আছে, সবগুলো আমাদের সেম হাইট দিয়ে দিছি যাতে দেখতে সবগুলো সমান সমান লাগে। ঠিক আছে, খারাপ যাতে না লাগে। তো এখন এগুলো সবগুলো হাইট সমান সমান হয়ে গেল। ওকে, এখন দেখতে ভালো লাগতেছে। তো এইটুকু বুঝছেন সবাই, আমি স্লাইডার কম্পোনেন্ট করলাম। এতটুকু বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা আমাদের আরেকটা পরবর্তী স্টেপে চলে যাই তাহলে। পরবর্তী স্টেপ কি, আমি এখন পর্যন্ত মোবাইলের কিছু একটা একটা মোবাইলের ই কমার্স সাইটে একটা স্লাইডার বানিয়ে ফেললাম। এখন হচ্ছে আহ, এখন বানাবো হচ্ছে আপনার কিছু কার্ড। ঠিক আছে, যেমন মোবাইলে যে কোনো ওয়েবসাইটে যদি আমরা ঢুকি, মোবাইলে একটা ওয়েবসাইট কি, এই যে এমসি সলিউশনই হইতে পারে, এমসি সলিউশন, এটা মনে হয় একটা ওয়েবসাইট আছে ওদের।
ঠিক আছে, দেখেন ওরাও কিন্তু মোটামুটি সেম কাছাকাছি বানাইছে। উপরে হয়তো একটা ন্যাপ বার আছে, তারপরে স্লাইডারের মতন আছে, তারপরে বেশ কিছু এরকম কি আছে, প্রোডাক্ট আছে। ঠিক আছে, ধরেন আমরা এরকম প্রোডাক্ট কার্ড বানাবো, এরকম প্রোডাক্টের কার্ড বানাবো, আসেন বানাই। আচ্ছা, তো প্রোডাক্টের কার্ড, তারা যে কি 12% সেভিং। ওকে, তা আমরা প্রোডাক্টের কার্ড বানাই। তো কার্ড বানানোর জন্য দেখেন বুটস্ট্র্যাপের মধ্যে বেশ কিছু কম্পোনেন্ট আছে। ওকে, আমি এই কম্পোনেন্ট একদম সিম্পল, নিচে আরো অনেক রকম কার্ড আছে, আপনি চাইলে এগুলো এক্সপ্লোর করবেন, এগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন। ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে এটা একটু ঘুরে ঘুরে দেখা এবং নিজেদের মতো করে একটা ওয়েবসাইট বানানো। আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব, কিন্তু আহ, আমরা হচ্ছে ধরেন এই কার্ডটা ইউজ করব। ওকে, তো এই কার্ডটা আমরা ধরেন নিয়ে নিলাম, কপি করলাম। কপি করার পরে আমরা এখানে আরেকটা কম্পোনেন্ট বানায় ফেলি। কম্পোনেন্টস এর ভিতরে কি লিখবো, এই কার্ডটার নাম কি দিব, ধরেন প্রোডাক্ট কার্ড। ওকে, প্রোডাক্ট কার্ড, কার্ড দিলাম এবং jsx.jsx দিব। দেওয়ার পরে এখানে কি লিখবো, সেম ভাবে ফাংশন প্রোডাক্ট কার্ড, তারপরে হচ্ছে কি দিব, রিটার্ন, এবং এটার ভিতরে ওই যেটা পেস্ট করে, যেটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, দিব। দেওয়ার পরে এটারও কি করব আমি, এক্সপোর্ট ডিফল্ট প্রোডাক্ট কার্ড। ওকে, আচ্ছা, তো এরপরে আমি এখানে ধরেন প্রোডাক্টের এই যে ইমেজের মধ্যে দেখেন লাল বাতি জ্বলতেছে, কেন জ্বলতেছে, এখানে আমি এন ট্যাগ দেই নাই, তাই এখানে জ্বলতেছে। ঠিক আছে, মানে এখানে লাস্ট একটা স্ল্যাশ দিয়ে নেই, দিয়ে দিলাম। এরপরে আমি কি করবো, একটা প্রোডাক্টের একটা ছবি কপি করি, গুগলে গিয়ে আমি কি কি প্রোডাক্ট, ধরেন আইফোনের এই আইফোন 16 প্রো এর একটা ছবি দিয়ে দিলাম, আইফোন 16 প্রো ইমেজ, এই কালারটা আমার প্রিয় কালার, এটার ছবি দিয়ে দিই, এটার ছবি দিয়ে দিই। এটা নিলাম, কপি ইমেজ অ্যাড্রেস, এটা নিলাম এবং এটা নিয়ে এখানে ইমেজের জায়গার মধ্যে ধরেন এই জিনিসটা বসাই দিলাম। ওকে, এটা বসাই দিলাম। এখন যদি এটা এক্সপোর্ট করা আছে, এখন আমি এটা আবার app.jsx এর মধ্যে গিয়ে ধরেন এখানে হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে এখানে লিখে যে আওয়ার মোবাইলস। ঠিক আছে, আওয়ার মোবাইলস মানে আমাদের কি কি মোবাইল আছে সেটা লিস্ট এখানে থাকবে, এবং সেখানে আমি প্রোডাক্ট কার্ডটা ইম্পোর্ট করে নিয়ে আসি, প্রোডাক্ট কার্ড। ঠিক আছে, যে প্রোডাক্ট কার্ড দেখেন আমি প্রোডাক্ট লিখতে লিখতে প্রোডাক্ট কার্ডের সাজেশন চলে আসছে। ঠিক আছে, অটো ইম্পোর্টটা যদি ইনস্টল করে ফেলেন এরকম সাজেশন চলে আসবে। তো আমি জাস্ট খালি এন্টার যদি চাপ দিই, দেখেন উপরে 3 নাম্বার লাইনে এখানে এটা ইম্পোর্ট হয়ে যাবে। দেখছেন 3 নাম্বার বা 2 নাম্বার লাইনে হয়ে গেছে আর কি। কি কি আসছে, ইম্পোর্ট প্রোডাক্ট কার্ড ফ্রম কম্পোনেন্টস এর ভিতরে যে প্রোডাক্ট কার্ড আছে সেখান থেকে প্রোডাক্ট কার্ডটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি আপনি এভাবে করে লিখেন, লিখলে দেখবেন হচ্ছে, এখন ওয়েবসাইটে যাই, দেখেন আচ্ছা এবার সব গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে যাওয়ার কারণ কি, কিছু একটা ভুল হয়েছে। ঠিক আছে, কিছু একটা ভুল হয়েছে, যেটা প্রোডাক্ট কার্ডের মধ্যে কোনো একটা ভুল আছে। কারণ এই প্রোডাক্ট কার্ডটা মানে আনার আগে কিন্তু এই সমস্যা ছিল না। দেখেন প্রোডাক্ট কার্ডটা আমি কমেন্ট করে দিছি, কমেন্ট করার ওয়ে কি, কন্ট্রোল চেপে স্ল্যাশ চাপ দিবেন। আপনার কিবোর্ডে কন্ট্রোল চেপে স্ল্যাশ চাপ দিলে এই যে এরকম কন্ট্রোল হয়, এরকম কমান্ড হয়ে যাবে। কমান্ড হয়ে গেলে দেখেন এটা ঝাপসা হয়ে গেছে, মানে এটা কম্পিউটার পড়বে না। ঠিক আছে, এটা কেটে দেয়া আর কমেন্ট করে দেয়া একই কথা। ওকে, আমি এখন কেটে দিলাম, কেটে দিলেও এটা কাজ করতেছে। ঠিক আছে, তো যখন এটা থাকে তখন হচ্ছে এটার ভিতর, তখন কিন্তু আমার ওয়েবসাইটটা দেখেন সাদা হয়ে যাচ্ছে, মানে এটা ক্র্যাশ করছে। ওকে, ক্র্যাশ করছে, তার মানে আমার এই প্রোডাক্ট কার্ডের ভিতরে কোনো একটা সমস্যা আছে। এই যে এরকম যখন সমস্যা পাবো, আর এটা কিন্তু আমাদের জীবনের, আমরা যারা প্রোগ্রামার হইতে চাই বা আমরা যারা ডেভেলপার হইতে চাই, আমাদের জীবনের এটা একটা সঙ্গী। ঠিক আছে, এই বাগ, এটাকে বলে বাগ বা কোনো একটা প্রবলেম, একটা ইস্যু, এগুলো হচ্ছে আমাদের জীবনের সঙ্গী। আমাদেরকে এগুলাকে সলভ করতে হবে। প্রোগ্রামারদের কাজ হচ্ছে এরকম প্রবলেম সলভ করা বা এরকম বাগকে ডিবাগ করা। বাগের উৎপত্তিটা যদি একটু বলি, একটা ফানি স্টোরি, যে আগে যেমন অনেক আগে আমাদের কম্পিউটার গুলো এখন কেমন, একদম ছোট সাইজের কম্পিউটার। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে আমার, আমি যদি আমার অফিসের কম্পিউটার এখন কাজ করতেছি, আমার পার্সোনাল কম্পিউটার হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা একদম ছোট পাতলা একটা কম্পিউটার। কিন্তু আগে কম্পিউটার এমন ছিল না। কম্পিউটারে যখন নতুন নতুন যখন আসছিল 1970 1980 সালের দিকে, তখন কম্পিউটার গুলোর সাইজ ছিল এক একটা ধরেন 5 তলা বিল্ডিং এর সমান। একটা কম্পিউটার একটা 5 তলা বিল্ডিং, এত বড় সাইজের। ঠিক আছে, এবং ওখানে এত পাওয়ারফুল ছিল না। আমাদের আজকাল কম্পিউটার গুলো যত পাওয়ারফুল, আপনার ঘড়ি যতটা পাওয়ারফুল,
তখনকার কম্পিউটার 5 তলা সমান কম্পিউটার গুলো এত পাওয়ারফুল ছিল না, ঠিক আছে? তো আহ, আহ, এত বড় বড় কম্পিউটার, ওইগুলো তখন যেটা হইতো যে ওই কম্পিউটারের ভেতরে একদিন কোন একটা পোকা ঢুকছিল। পোকা ঢোকার পরে ওই কম্পিউটারটা কাজ করতেছে না, কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে আর কি। তো এখন এই কম্পিউটারটা কেন নষ্ট হয়েছে সেটার জন্য হচ্ছে ওই ইঞ্জিনিয়ার যারা ছিল তারা ওই কম্পিউটারের ভিতরে ঢুকছে আর কি। তখন কম্পিউটারের ভিতরে যে এখন যেমন সেমিকন্ডাক্টর চিপ থাকে, তখন এর মধ্যে থাকতো বড় বড় কিছু পাম্প মেশিন থাকতো, ঠিক আছে? এটা একটা সুন্দর নাম আছে, আমি নামটা মনে করতে পারতেছি না। মানে পাম্পের মতো কিছু বড় বড় আহ আহ, কিছু ভ্যাকিউম ভ্যাকিউম ছিল আর কি, ভ্যাকিউম বক্স টাইপের ছিল ওইগুলোর ভিতরে। তারপর ওরা ওরা দেখলো যে ওখানে একটা লাস্টে একটা পোকা পাওয়া গেছে। ওই পোকাটা বের করে নিয়ে আসছে এবং যা যা সার্কিট যা সমস্যা ছিল ওরা ঠিক করে দিছে। তো ঠিক করে দেওয়ার পরে ওই মেশিনটা আবার চালু হয়েছে। তো মানে পোকার ইংরেজি হচ্ছে বাগ। তো এখন আহ, ওই থেকে আমরা এই শব্দটা ইউজ করি আর কি, যে আহ, আমরা যখন প্রোগ্রামের মধ্যে যখন কোনো ভুল করি তখন ওটাকে বলা হচ্ছে বাগ। আর ওই ভুলটাকে সলভ যখন করি তখন এটাকে বলা হচ্ছে ডিবাগ, ঠিক আছে? ডিবাগ মানে বাগ সরানো, পোকা সরানো, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি আমরা ওই যে 1970-এর দিকে যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটাই আমরা এখন আসলে ওইরকম সমস্যা দিতে পারি। তখন হয়তো বাগ একটা পোকা সরাচ্ছিল, এখন হচ্ছে হয়তো আমাদের প্রোগ্রামের কোন একটা ভুল করছি, ভুলটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তো আমরা দেখি আমরা কি ভুল করছি। আহ এরকম ভুল করলে আশা ছেড়ে দেওয়া যাবে না, ভুলটা খুব খোঁজা লাগবে। এখন চ্যাট জিপিটি আছে, গুগল আছে, ওদের কাছে গিয়ে বললে ওরা ঠিক করে দিবে। কিন্তু আমি জানি আসলে এখানে কি সমস্যা হয়েছে, তাই আপনাদেরকে বলি। এখানে আরেকটা সমস্যা হচ্ছে এই যে এই লাইনটার মধ্যে আপনারা যদি চ্যাট জিপিটির কাছে দেন, ও আপনাকে বলে দেবে যে কি আসলে ভুল হয়েছে। কিন্তু আমি চ্যাট জিপিটির কাছে যাইতেছি না, যেহেতু আমি বুঝতে পারছি কেন এই সমস্যাটা হয়েছে। এখানে দেখেন যে স্টাইল নামের একটা জিনিস আছে, ঠিক আছে? এবং আমরা যখন সিএসএস দিয়ে ইনলাইন স্টাইল লিখতাম তখন আমরা এইভাবে করে লিখতাম, ঠিক আছে? স্টাইল, তারপরে ডাবল কোটেশনের ভিতরে আমরা স্টাইলের প্রপার্টি কি ভ্যালু গুলা দিতাম আর কি, উইথ 18 আরইএম এভাবে দিতাম। কিন্তু রিয়েক্টের মধ্যে এইভাবে করে দেওয়া যায়, মানে রিয়েক্টের কিছু কিছু জিনিস তফাৎ আছে, ঠিক আছে? এইচটিএমএল এর সাথে কিছু কিছু জিনিস তফাৎ আছে। তো আমরা এটা কি তফাৎটা কি, আমরা এই যে ডাবল কোটেশনটা সরাই দিব এবং সরানোর পরে আমরা এইটাকে লিখতে হবে ডাবল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। ডাবল কোটেশনের মধ্যে লিখতাম আগে, এখন ডাবল কোটেশনের মধ্যে লেখা যাবে না, এখন লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। দুইটা সেকেন্ড ব্র্যাকেটে, দেখেন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, দুইটা সেকেন্ড ব্র্যাকেট, এবং শেষও করছি একটা দুইটা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ভ্যালু যেটা আছে সিএসএস এর যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা রাখবো হচ্ছে প্রপার্টি যে ভ্যালু, এটাকে আমাদের রাখতে হবে ফার্স্ট কোটেশন বা সেকেন্ড, একটা কোটেশন বা দুইটা কোটেশনের ভিতরে রাখতে হবে, ঠিক আছে? সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন একটা ভিতরে রাখলেই হবে। তাই এখন যদি আমি সেভ করি তাহলে দেখা যাবে, দেখেন আমার প্রোডাক্টে কিন্তু চলে আসছে। কি আসছে? আইফোনের ছবি আসছে, তারপরে আইফোনের এখানে আসছে কার্ড টাইটেল, এবং তারপরে একটা উল্টাপাল্টা একটা টেক্সট আসছে, একটা বাটন আসছে। তো আমরা হচ্ছে এগুলাকেও একটু আপডেট করে দিব, ঠিক আছে? আমরা এই কার্ড টাইটেলের জায়গায় মধ্যে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে iPhone 16 Pro, iPhone 16 Pro। ওকে, তারপরে এখানে টেক্সটের জায়গার মধ্যে আমরা ধরেন এখানে একটা প্রোডাক্টের প্রাইস দিয়ে দিই। প্রোডাক্টের প্রাইস দিয়ে দিই 16 Pro 1,20,000 টাকা, ঠিক আছে? 1,20,000 টাকা, ঠিক দিলাম। এবং এইটুকু যদি দেই তাহলে দেখেন iPhone 16 Pro 1,20,000 টাকা হয়ে গেছে। এবং গো সামহায়ার, এই বাটনের জায়গায় গো সামহায়ার না দিয়ে আমি ধরেন দিয়ে দিলাম এটা বাই নাও বাটন, বাই নাও, এখনই কিনে ফেলো, বাই নাও, এটা দিয়ে দিলাম। এখন দেখেন এখন কিন্তু মোটামুটি আমার প্রোডাক্টটা দেখতে ভালোই দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আহ তো আমি ধরেন একটা আমার কোম্পানির মধ্যে তো অবশ্যই একটা প্রোডাক্ট হবে না, মাল্টিপল প্রোডাক্ট হবে, ঠিক আছে? একটা iPhone 16 Pro হবে না, আমি ধরেন আরো মাল্টিপল আরো প্রোডাক্ট হতে পারে। যেমন iPhone 16 Pro হইতে পারে, তারপরে কি আছে এখন Samsung S25 Ultra হইতে পারে, ঠিক আছে? Pixel 9 হইতে পারে। আসেন এগুলোকে আমি বানায় ফেলি। এগুলোকে কিভাবে করে বানাবো? আমি যদি একটা প্রোডাক্ট কার্ড লিখছি, আমি ধরেন এই প্রোডাক্ট কার্ডটা কার জন্য লিখছি? আইফোনের জন্য লিখছি। আমি কি আবার কষ্ট করে ধরেন ইয়ার জন্য আরেকটা লিখবো, কি কি বলে, স্যামসাং এর জন্য আরেকটা লিখবো, পিক্সেলের জন্য আরেকটা লিখবো? হ্যাঁ,
আমরা যারা প্রোগ্রামার আমরা অনেক আলসা, আমরা একটা কাজ বারবার করি না, ঠিক আছে? আমরা আমরা হচ্ছে একটা জিনিস আমরা বানাই, সেটাকে আমরা বারবার ইউজ করি। ওকে, আমরা একটা কাজ রিপিট করি না, একটা জিনিস বানায় রাখি, প্রোগ্রাম এটাকে বারবার ব্যবহার করতে থাকে, ঠিক আছে? তো আমরা এই জন্য যেটা করব, আমরা এখন যদি আমরা আমাদের app.jsx এ যাই, ধরেন এই যে প্রোডাক্ট কার্ডটা আমি বানাইছি, এখানে আমি যদি এটারে 3 বার 4 বার, ধরেন আমার 4টা ফোন আছে, ঠিক আছে? আমার 4টা ফোন আছে। তো এই জন্য 1 বার 2 বার 3 বার 4 বার আমি 4 বার লিখছি প্রোডাক্ট কার্ডের। এখন যদি 4 বার সেভ করি, এখন যদি আমি এখানে আসি, দেখেন যদি উপরে নিচে দেখাইতেছে, এটা পরে আমরা ঠিক করে নিব, ঠিক আছে? উপরে নিচে দেখাইতেছে, এটা এটা চিন্তা না করি, না আমরা কিন্তু বারবার কি পাইতেছি, আমি আইফোন 16 প্রো 1,20,000 টাকা, আইফোন 16 প্রো 1,20,000 টাকা, আইফোন 16 প্রো 1,20,000 টাকা। আমি কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি কখনো দেখেন যে 4 বার ওরা আইফোনই খালি বিক্রি করতেছে, আইফোন 16 প্রোই খালি ওরা 4 বার বিক্রি করতেছে, তাহলে আপনারা তো খেপে যাবেন। আপনারা তো চাবেন বিভিন্ন ভ্যারাইটি ফোন, তাই না? তো এটা তো করা যাবে না। সো আমাকে কি করতে হবে, এই প্রোডাক্ট কার্ড গুলা শুধুমাত্র আইফোন 60 জন্য বানাইলে হবে না, এইটা আইফোন 60 মানে এই প্রোডাক্ট কার্ড দিয়ে যাতে আপনি আইফোন 16ও দেখাইতে পারেন, আপনি যেন গুগল পিক্সেলও দেখাইতে পারেন, আপনি যেন স্যামসাং S25ও যাতে দেখাইতে পারেন, আপনি সব টাইপের মানে আপনি শাওমির ফোনও যাতে দেখাইতে পারেন, আপনি সব ফোনই যাতে এটা দিয়ে দেখাইতে পারেন এই প্রোডাক্ট কার্ড দিয়ে, এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা কি করব সেটার জন্য, আমি এখানে একটা টেকনিক করতে পারি। টেকনিকটা কি, আমি ধরেন বলে দিব যে প্রোডাক্ট কার্ড কিন্তু মোবাইল, কিন্তু এই মোবাইলটার নাম কি, ধরেন আমি এখানে নামটাকে পাঠায় দিব, ঠিক আছে? আমি নামটাকে পাঠায় দিব, কিভাবে পাঠাবো, ধর আমি নাম পাঠায় দিব যে আইফোন, এই যে আইফোন 16 প্রো পাঠায় দিলাম। আচ্ছা কি পাঠায় দিই আইফোন 16 প্রো, ঠিক আছে? আমি কি করব, এই প্রোডাক্ট কার্ডের মধ্যে আমি নামটাকে পাঠিয়ে দিব, নামটা কি আইফোন 16 প্রো। আচ্ছা প্রাইস পাঠানোর দরকার নেই, আচ্ছা প্রাইসও পাঠিয়ে দিয়ে আসেন, প্রাইসও পাঠিয়ে দিই। প্রাইস কত, প্রাইস ধরেন পাঠিয়ে দিলাম যে 1,20,000 টাকা। আচ্ছা টাকা এটা পাঠানোর দরকার নেই, 1,20,000। ওকে, এবং এই সেম ভাবে, আচ্ছা আমার বারবার সাজেশন দিচ্ছে, আমি সাজেশনটা বন্ধ করে দিই। এই সাজেশনটা হচ্ছে এআই দিতেছে। উম, আচ্ছা এটা, আচ্ছা এইটা এই ব্রাউজারে কেমনে বন্ধ করতে হয় আমি নিজেও জানি না, দেখতে একটু ঘাটাঘাটি করে দেখতে হবে, আমি সময় নষ্ট না করি যেহেতু অলরেডি দেরি করে ফেলছি। তারপরে হচ্ছে আমি নেম, নেম এর পরেরটার জন্য আমি কি দিব, ধরেন আমি আইফোন 16 প্রো না দিয়ে আরেকটা প্রোডাক্টের নাম দিব হচ্ছে এই যে OnePlus 13, এটাই দিয়ে দিলাম। আমার সাজেশন এআই বলতেছে OnePlus 13 দিতে, যেটা 1,00,000 টাকা দাম। স্যামসাং S25 দিলাম এবং হচ্ছে গুগল পিক্সেল 8 দিলাম, ঠিক আছে? আমি 4টা মোবাইল কি করলাম, আমি প্রোডাক্ট কার্ডের মধ্যে আমি নেমটাও বলে দিচ্ছি এবং প্রাইসটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? নেমটাও বলে দিচ্ছি, প্রাইসটাও বলে দিচ্ছি। এবং আমি এখন এই প্রোডাক্ট কার্ডের মধ্যে এখন যদি আমি যাই, এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, দেখেন কি হইতেছে, আমি কিন্তু সেম আইফোন 16 প্রো 1,20,000 টাকা, আইফোন 16 প্রো 1,20,000 টাকা, আইফোন 16 প্রো 1,20,000, আইফোন 16 প্রো 1,20,000। আমি কিন্তু এখানে নেম আর প্রাইস পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু তারপরও কি দেখতেছি, আগের মতনই আইফোন 16 প্রো 1,20,000 টাকায় দেখতেছি। কেন দেখতেছি, এখন আমি আমার প্রোডাক্ট কার্ডে গিয়ে সেটা ইনভেস্টিগেশন করি, ঠিক আছে? প্রোডাক্ট কার্ডে যে এটাকে একটু ফরম্যাট করে দিলে সুন্দর লাগবে, এই যে দেখেন সুন্দর লাগবে এখন। এখন এখন দেখেন এখানে আমি আসলে কি করতেছিলাম দেখছেন, সব জায়গার মধ্যে আমি আমি খালি এখানে বসায় রাখছি আইফোন 16 প্রো আর 1,20,000 টাকা, তাই সবগুলোর মধ্যে আমি সেম জিনিসই দেখতেছি। এটা যদি ঠিক করতে চাই তাহলে আমাকে এখানে একটা কাজ করতে হবে, মানে আমি ব্যবহার করতে চাই হচ্ছে আমি এই প্রোডাক্ট কার্ডে আমি যে নেম পাঠাইতেছি আর যে প্রাইস পাঠাইতেছি আমি সেটাকে ব্যবহার করতে চাই, ঠিক আছে? আমি নেম আর প্রাইসটাকে আমি ব্যবহার করতে চাইতেছি। এইটাকে যদি ব্যবহার করতে চান তাহলে একটা ওয়ে আছে, ওয়েটা কি, আপনি এখানে দেখবেন হচ্ছে প্রপস, প্রপস বলে একটা জিনিস লিখবেন, প্রপস এই জিনিসটা লিখবেন। লেখার পরে এখানে আপনি আইফোন 16 প্রো দিবেন না, আপনি এখানে দিবেন হচ্ছে প্রপস
প্রপস এর ভিতরে একটা নেম আছে, ঠিক আছে? প্রপস এর ভিতরে কি আছে? নেম বলে একটা জিনিস আছে, কারণ আপনি নেম পাঠাইতেছিলেন না, আপনি এখানে পাঠাইতেছিলেন কি? নেম পাঠাইতেছেন। আপনি নেমের বদলে ধরেন এখানে যদি পাঠাইতেন মোবাইল, তাহলে এখানে কি লিখতে হইতো? প্রপস ডট মোবাইল, মোবাইল নেম। এখানে যদি আপনি মোবাইল নেম পাঠাইতেন, মোবাইল নেম, তাহলে এখানে কি কি লিখতেন? প্রপস ডট মোবাইল নেম, এইভাবে লিখতেন, মোবাইল নেম এভাবে লিখতেন, ঠিক আছে? কিন্তু আমি এভাবে লিখতেছি না, আমি কিভাবে পাঠাইছি? নেম পাঠাইছি, তো আমি এটা লিখলাম। আর 1,20,000 টাকা এটা এইভাবে না লিখে আমি লিখবো কি? প্রপস ডট প্রাইস, প্রপস ডট প্রাইস। এই এই প্রপস জিনিসটা কি? প্রপস হচ্ছে আপনি এখানে বিভিন্ন ভ্যালু আপনি বলে দিচ্ছেন, ঠিক আছে? আপনি প্রোডাক্ট কার্ডটারে কল করার সময় আপনি কি করতেছেন? নেম আর প্রাইসটারে আপনি বলে দিচ্ছেন, নেম আর প্রাইসটাকে আপনি বলে দিচ্ছেন, এবং এটা কি কিভাবে বলতেছেন? এইটাকে বলা হচ্ছে প্রপস। আমি নেম নামে একটা প্রপস পাঠাইতেছি, আমি প্রাইস নামে একটা প্রপস পাঠাইতেছি, ওকে? এবং এটারে যদি আপনি প্রপসটারে যদি ইউজ করতে চান, আপনাকে কি লিখতে হবে? একদম উপরে লিখতে হবে এভাবে প্রপস, আর এভাবে ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে প্রপস ডট নেম, প্রপস ডট প্রাইস। আপনি চাইলে প্রপস ডট, আপনি চাইলে ইমেজও পাঠাইতে পারতেন, ঠিক আছে? আসেন, ইমেজ আপাতত যেটা আছে সেটাই থাকুক, আইফোনের ছবিটাই থাক। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, দেখেন এই যে আইফোন 16 প্রো 1,20,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এখানে টাকাটা আর দেখাই যাচ্ছে না। আসেন এখানে এই প্রাইসের পরে আমি টাকা লিখে দিই, টাকা লিখে দিই, এখন দেখবেন টাকা দেখাবে, এই যে 1,20,000 টাকা দেখাচ্ছে। তারপরে কি? OnePlus 13 1,00,000 টাকা। তারপরে কি? স্যামসাং S25 আলট্রা 1,50,000 টাকা। গুগল পিক্সেল 8 1,30,000 টাকা, ঠিক আছে? এখন এগুলো কোত্থেকে আসতেছে? আপনি কিন্তু প্রোডাক্ট কার্ডটা ইউজ করতেছেন, কিন্তু আপনি ভিন্ন ভিন্ন নাম আর ভিন্ন ভিন্ন প্রাইস দিয়ে দিচ্ছেন। দেওয়ার কারণে আপনি একটা জিনিস, একটা ধরেন একটা ছাঁচের মতো বানাইছেন, একটা টেমপ্লেট বানাইছেন, ওইটাকে আপনি বারবার বারবার আপনি ব্যবহার করতে পারতেছেন। এই প্রোডাক্ট কার্ডটা আপনি বারবার বারবার ব্যবহার করতে পারেন। আপনার প্রোডাক্ট যদি এখন নতুন একটা প্রোডাক্ট আসে, ঠিক আছে, আসেন একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসি আপনার কোম্পানির জন্য, প্রোডাক্ট কার্ড, ঠিক আছে? এটার নাম দিলাম হচ্ছে নেম। আমি ধরেন এই আইফোন 16 প্রো না দিয়ে এটা দিলাম হচ্ছে ধরেন শাওমি, শাওমি শাওমি 14, ঠিক আছে? শাওমি 14, প্রাইস হচ্ছে এটা 1,10,000 টাকা। শাওমি 14 প্রো বলে, আচ্ছা শাওমি 14 প্রো। এখন দেখেন নতুন একটা প্রোডাক্ট চলে আসে, শাওমি 14 প্রো, ওকে? আপনি চাইলে ছবিগুলো এখানে পাস করে দিতে পারতেন। আসেন ছবিগুলো পাস করে দিই। এখানে হচ্ছে ছবির নাম দিলে ইমেজ, ইমেজের ভিতরে ইমেজ না দিয়ে ধরেন আপনি এখানে চাইলে ছবিও দিতে পারেন। ধরেন আপনি যেই নাম দিবেন সেই নামই, ধরেন আমি এখানে ছবি দিলাম, ওকে? ছবি দিলাম, ছবি কি? ছবিটা নিয়ে আসি, প্রোডাক্ট কার্ডের ভিতরে যে ছবিটা আছে এটাকে নিয়ে আসি, এটাকে এনে এখানে বসাই দিলাম, ঠিক আছে? তারপরে ওয়ান প্লাসের জন্য একটা ছবি বসাই দিই। আমি কিন্তু দেখেন আর ইমেজ দিতেছি না, আপনি যেটা দিবেন সেটাই হবে। ধরেন এখানে, আচ্ছা ওয়ান প্লাসের একটা ছবি আমাকে এআই সাজেস্ট করতেছে, আমি জানি না এটা কাজ করবে কিনা। এআই মাঝে মাঝে উল্টাপাল্টা জিনিস সাজেস্ট করে। আচ্ছা, এআই যেটা সাজেস্ট করতেছে আমি সেটারই ইউজ করলাম, লেটস সি কাজ করে কিনা। আচ্ছা, এরপরে আমি এখানে কি দিচ্ছি দেখেন, ছবি দিচ্ছি। তাহলে এইটারে আমার এই যে প্রপস আকারে আমি কি পাঠাইতেছি? ছবি পাঠাইতেছি। এটা আমার কিন্তু এই প্রোডাক্ট কার্ডের ভিতরে বলে দিতে হবে। এই যে এসআরসির ভিতরে আগে আমি কি করতেছিলাম? একটা আইফোন 16 প্রো ছবি ইউজ করতেছিলাম, এখন এই ছবিটা কেটে দিব। এই ছবিটা কেটে দিয়ে, এই ছবিটা কেটে দিয়ে আমি এখানে কি করব? এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে লিখে দেবো প্রপস ডট কি বলেন তো? ছবি, ঠিক আছে? প্রপস ডট ছবি, এটা এটা লিখে দিব। এটা লিখে যদি সেভ মারি, এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, দেখেন একটা হচ্ছে আইফোন 16 প্রো ছবি, একটা হচ্ছে OnePlus 13 এর ছবি, একটা হচ্ছে স্যামসাং S25 আলট্রার ছবি, আর গুগল পিক্সেল 8 এর জন্য হচ্ছে গুগলের ছবি দিছে, শাওমি পিক্সেল 14 প্রো এর জন্য মানে একটা গুগলের ছবি দিছে। এআই দিছে তো এই ছবিগুলো, তাই জাস্ট গুগলের ছবি দিছে। এখানে চাইলে আপনার একটু সুন্দর ছবি বসাই দিতে পারেন। আসলে আমি ছবি চেঞ্জ করে দিই, বানাই দিতে জানি সুন্দর করে বানাই। গুগল থেকে একটা ছবি কপি করি, এই ছবিটাই নেই, কপি ইমেজ অ্যাড্রেস দিলাম, এবং এখানে ছবির মধ্যে এটা এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর আরেকটা কি আছে? শাওমি 14 প্রো, আমি জানি না এমন কোনো ফোন আছে কিনা পৃথিবীতে। ইমেজে যাই, আছে, এরকম ফোন আছে, এটা মনে হচ্ছে অনেক ভালো ফোন।
এটাও কি করি, কপি কপি ইমেজ অ্যাড্রেস দিলাম এবং দেওয়ার পরে এটা কেটে এখানে বসাই দিলাম। এখন যদি আমি দেখি, দেখা এখন কিন্তু পিক্সেল 8 এর জন্য চমৎকার একটা ছবি চলে আসছে, Xiaomi 14 Pro এর জন্য একটা সুন্দর ছবি চলে আসছে, ঠিক আছে। ওকে, নাইস। এখন আরেকটা কাজ করতে পারি, লাস্ট কাজ, সেটা হচ্ছে তোমরা বলতে পারো যে প্রোডাক্ট কার্ড গুলা দেখতে ভালো লাগতেছে না, একটা একটা নিচে আসতেছে, এরকম কেন? ঠিক আছে, এটা যদি চাও আসলে এটার জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নেই, কারণ আমাদের চ্যাট জিপিটি যদি প্রোগ্রামার হতে চাই আমাদেরকে অবশ্যই চ্যাট জিপিটি ইউজ করে জানতে হবে, শিখতে হবে। তো আমরা চ্যাট জিপিটির কাছে গেলাম। ওকে, চ্যাট জিপিটি তোমরা জানো কিনা জানি না, যে নতুন একটা ভার্সন আসছে, সেটাকে বলে এটা গতকালকে আসছে, চ্যাট GPT-5, ঠিক আছে, একটা নতুন মডেল, এটা খুবই পাওয়ারফুল। তো ফ্রিতে ইউজ করতে দিচ্ছে। আমি পুরো কোডটা কপি করি, কপি করে ওর কাছে দিয়ে দিই, ঠিক আছে, দিলাম। এবং চাইলে আমি হচ্ছে প্রোডাক্ট কার্ডের কোডটা ওকে দিতে পারি, প্রোডাক্ট কার্ডের কোডটা ওটা দিয়ে দিলাম। ওকে, তো প্রোডাক্ট কার্ডের কোডটা ওকে দিয়ে দিলাম, পেস্ট করে দিচ্ছি, এই দুটো কোড পেস্ট করে দিলাম। তারপর ওকে বলবো যে ক্যান ইউ হেল্প মি অর্ডারিং, বা তোমরা তোমাদের মধ্যে সহজ ল্যাঙ্গুয়েজে লিখবে, দা শোয়িং অল দ্য প্রোডাক্ট কার্ডস হরাইজন্টালি। হরাইজন্টালি মানে কিভাবে পাশাপাশি, এখন কিভাবে দেখাচ্ছে, ভার্টিক্যালি দেখাচ্ছে, ভার্টিক্যালি মানে উপরে নিচে, ঠিক আছে, আমরা উপরে নিচে দেখা যাচ্ছে না, আমরা ভার্টিক্যালি হরাইজন্টালি দেখা যাচ্ছে। তো আমি সেটা ওকে লিখলাম, আমি এন্টার দিই, দেখি GPT-5 কেমন রেসপন্স করে। GPT-5 ভালোই ফাস্ট, যে ধাপধুপ অ্যান্সার জেনারেট করে দিল। এবং সে আমাকে জাস্ট একটা জিনিস বলতেছে, সেটা হচ্ছে যে কিভাবে এটা কুইকলি ফিক্স করা যাবে ফ্লেক্স বক্স দিয়ে, এই লাইনটা জাস্ট অ্যাড করতে বলছে। দেখো এই যে প্রত্যেকটা প্রোডাক্ট কার্ডের উপরে 5টা প্রোডাক্ট কার্ড আছে, এগুলোর উপরে জাস্ট এই লাইনটা অ্যাড করতে বলছে, ঠিক আছে। তোমরা চাইলে পুরা কোডটা কপি করে এখান থেকে নিয়ে বসাইতে পারো, কিন্তু আমি এত কিছু করবো না, আমি জাস্ট এই লাইনটা নিব, নেয়ার পরে এটাকে প্রোডাক্ট কার্ডের উপরে app.jsx এর ভিতরে প্রোডাক্ট কার্ডের উপরে এটাকে পেস্ট করব এবং এটাকে এন্ড করে দিতে হবে, এই ডিপ ট্যাগটাকে এন্ড করে দিব, ডিপ ট্যাগটাকে এন্ড করে দিব। এটা যদি করি, এখন যদি আমি একটু ফরম্যাট করি এটাকে, এই যে ফরম্যাট ডকুমেন্ট এটা দিলাম, তাহলে দেখতে একটু ভালো লাগবে আর কি। এখন যদি সেভ করি, এখন আমি আমার ওয়েবসাইটে যাই, দেখো এখন কিন্তু চারটা পাশাপাশি সুন্দর মতন দেখাইতেছে, ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তোমরা বলতে পারো যে একটা বড় একটা ছোট এরকম সাইজ কেন, ঠিক আছে। তো এটাকে আমরা একটু চেঞ্জ করি, এইটাকে যদি তোমরা চেঞ্জ করতে চাও তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এই ছবিগুলোর মধ্যে একটা হাইট দিয়ে দিও, ঠিক আছে, হাইট দিয়ে দেবো হচ্ছে 200 পিক্সেল। আচ্ছা, আমি একটা, আমার ইম্পর্টেন্ট কল আসছে, আমি হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস এ পর্যন্ত ছিল। আমি মোটামুটি একটা বেসিক ই কমার্সের ল্যান্ডিং পেজ কিভাবে ডিজাইন করতে হয়, খুব বেসিক জিনিসটা আমরা দেখাইছি। আরো আপনারা যখন কাজ শিখবেন, যখন কাজ করবেন, তখন এগুলোকে আরো অনেক অনেক অ্যাডভান্স কিছু আপনারা করতে পারবেন, ঠিক আছে। আপনারা এইরকম দাদাজের মতন কিছু একটা হয়তো বানায় ফেলতে পারবেন। এগুলো খুবই সম্ভব এবং কঠিন কিছু না, আমাদেরকে জাস্ট একটু সময় লাগবে, শিখতে হবে। শিখলে যে আমরা দেখলাম যে খুব সহজে, আমার কতক্ষণ সময় লাগলো এই কাজটা করতে, এক থেকে 1.5 ঘন্টা। আমি যদি নিজে নিজে এই কাজটা করতাম আমার হয়তো এটা লাগতো 20 মিনিট, ঠিক আছে, বা 15 মিনিট সময় লাগতো, বা আরো কম সময় লাগতো, এখন যেহেতু চ্যাট জিপিটি এআই আছে। আহ, আপনারাও একটা সময় যাওয়ার পরে যদি আপনারা প্র্যাকটিস করেন, ঠিক মতো কাজ করেন, প্রথম দিকে অনেক হিকাপস আসবে, সময় লাগবে, কিন্তু এরপরে জিনিসগুলো আসলে আমি যেরকম স্পিডে করতে পারি আপনারা এভাবে ওরকম স্পিডে করতে পারেন, কিন্তু এটার জন্য প্রচুর প্র্যাকটিস দরকার, ঠিক আছে। আহ মাসের পর মাস
যদি প্র্যাকটিস করেন, এরকম ধৈর্য যদি থাকে আপনাদের মধ্যে, আপনারা সবাই এরকম ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এটাই, আমরা এইভাবে করে কাজ করি। আর আজকের ক্লাস মোটামুটি এতটুকুই। এখন আপনারা কিউএনএ করতে পারেন। আর যেহেতু ভিডিও দেওয়া থাকবে, আমার সাজেশন হচ্ছে আপনারা এই জিনিসটা, আমি হয়তো একটা মোবাইলের ই কমার্স বানাইছি, আপনারা অন্য কিছু একটা বানাবেন। আপনারা হয়তো আপনাদের স্কুলের, ছোটবেলায় যে স্কুলে পড়ছেন ওই স্কুলের একটা ওয়েবসাইট বানাই দিবেন। আপনারা হয়তো আপনাদের পাশে একটা মুদি দোকান আছে, ওই মুদি দোকানের মামা কে আপনার একটা, মানে ওনার যে প্রোডাক্ট গুলো আছে ওগুলো আপনি সেল করার জন্য একটা ওয়েবসাইট বানাই দিবেন। ঠিক আছে, যে ওয়েবসাইটটা হয়তো অন্য কেউ এসে হচ্ছে অর্ডার দিতে পারবে। তো এরকম কিছু একটা জিনিস আপনারা প্ল্যান করেন এবং নিজেরা বানাবেন। ঠিক আছে, এবং ওখানে হয়তো আরো ফিচার দিবেন। আমি আপাতত খালি 3টা কম্পোনেন্ট বানাইছি, আপনারা হয়তো অন্যান্য আরো বেশ কিছু কম্পোনেন্ট বানাইতে পারেন। ঠিক আছে, এইভাবে শিখেন, থেকে অনেক কিছু করা সম্ভব। এবং মাঝখানে আটকে গেলে হচ্ছে চ্যাট জিপিটি আছে, বা আমাদের গ্রুপের মধ্যে জানাইতে পারেন, আমি যখন ফ্রি হলে হেল্প করব। তো এটাই আর কি। আর আপাতত কোনো কিউএনএ বা কোনো কনফিউশন থাকলে হ্যাঁ কোয়েশ্চেন করতে পারেন মাইক অন করে। হ্যালো। হুম, জি স্যার, হ্যালো। আমার একটা কোশ্চেন আছে যে আমরা তো এটা বিল্ড করলাম, তো বিল্ডের ক্ষেত্রে আমাদের ছবিগুলো আমরা হচ্ছে নর্মালি এখানে গুগল থেকে হচ্ছে আমরা ইমেজ অ্যাড্রেস গুলো নিয়ে এসে পেস্ট করে দিছি, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে ইমেজ গুলো এসে পড়ছে। কিন্তু ওইটাই যখন আমরা আমাদের নিজেদের পিসি থেকে ইমেজ গুলো পিসির ভিতরে থাকা অবস্থায় আমি দিতে যাব, ডেস্কটপে কি বলে ড্রাইভে থাকা অবস্থায়, তখন হচ্ছে ইমেজ অ্যাড্রেস গুলো কোথা থেকে পাবো? আপনারা যদি ওরকম দিতে চান, আপনারা আপনাদের ধরেন এই যে অ্যাসেটস এর ভিতরে আরেকটা ফোল্ডার খুলবেন। ঠিক আছে, বা ইমেজেস, আমি যেটা করি ইমেজেস নামে একটা ফোল্ডার খুলি। তো ইমেজেস নামে একটা ফোল্ডার খুলে, এবং এই ফোল্ডারের মধ্যে আপনার যত ইমেজ টিমেজ যা আছে, এখন এখানে গুগলের ছবি না রেখে এখানে ধরেন আপনার পিসির যে ছবিগুলো ইউজ করবেন এই প্রজেক্টের ভিতরে, সেগুলো এটার ভিতরে পেস্ট করলেন। ঠিক আছে, এটার ভিতরে পেস্ট করবেন, এবং আপনি যখন ইউজ করবেন সেম ভাবে আপনি যেভাবে করে ইউজ করবেন, যে এই যে ইম্পোর্ট যেমন করে না, এখানে সেও ইম্পোর্ট করে নিতে পারে, যে ইম্পোর্ট ধরেন অমুক ইমেজ বা অমুক ইমেজ ফ্রম, তারপর বলে দিতে হবে যে আপনি অ্যাসেটস থেকে নিচ্ছেন। অ্যাসেটস এখানে বলে দিতে হবে যে অ্যাসেটস অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ, ধরেন ধরেন এখানে একটা ইমেজ আছে। ঠিক আছে, অমুক অমুক ডট জেপিজি। ওকে, এরকম থাকবে। তো এরপরে আপনি জাস্ট এই ইমেজটা এখানে বসায় দিবেন, এখানে বসায় দিবেন, প্রপস ডট ইমেজ না দিয়ে এখানে বসায় দিবেন অমুক অমুক ইমেজ। ওকে, এটা হচ্ছে ওয়ে। ওকে, এটা হচ্ছে ওয়ে। আপনারা মানে ইয়াতে করছেন না, এইচটিএমএল এ করছেন না যেভাবে করে, ঠিক সেম ওয়েতে এভাবে করে এখানে বসায় দিবেন। ওকে, এটাও সেম, মানে ডিফারেন্ট কিছু না। অন্যান্য জিনিসপত্র আমরা যেভাবে ইম্পোর্ট করি, এখানেও সেম ভাবে ইমেজটাকে ইম্পোর্ট করে নিতে হবে আর কি। খুবই ইজি। আপনারা চাইলে একটা, এই যে আমি দেখাই দিলাম এখন, তারপরে কোনো কনফিউশন থাকলে একটা ইউটিউবে ছোট একটা ভিডিও দেখে নেন, আমিও এখানে দেখাই দিতে পারি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আমি এখানে দেখি একটা ছবি ইম্পোর্ট করে দেখাই দিই। ধরুন এখানে একটা ইমেজ আছে মক ডট পিএনজি, আমি এটাকে এখানে যদি ইউজ করতে চাই, ইম্পোর্ট মক ইমেজ, এখানে আছে মক ইমেজ, এটা বসাই দিব, মক ইমেজ এটা বসাই দিব। আচ্ছা, এটা অমুক ইমেজ দেখছি, মক ইমেজ, মক
ইমেজ টা বসে। আচ্ছা, এই অ্যাড্রেসে মনে হয় ইমেজ নাই, দেখি। ইমেজে যে অ্যাড্রেস আছে সেটা এখানে দিব, mock.png। ঠিক আছে, ঠিক আছে, এই যে দেখছেন ছবিটা চলে আসছে, বারবার এখন এই ছবিটা ইউজ হইতেছে। ওকে, এই কোশ্চেনের উত্তর দিতে পারছি আশা করি। হ্যাঁ, জি তারপরে স্যার। আর কোনো কোশ্চেন? আর কিছু? আপনাদের উপস্থিতিও 1 নম্বর অনেক হতাশাজনক, অনেক কম। প্রথম 2টা ক্লাসে যেমন ছিল আজকে অনেক কম। আর এটা আবার আপনারা কোয়েশ্চেন করেন না বা রেসপন্স করেন না ক্লাসে রেসপন্স করাটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে অনলাইন ক্লাসে। তো এই আর কি। যাই হোক, আমি আশা করব আপনারা এগুলা প্র্যাকটিস করবেন। আর এরপরেও কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপের মধ্যে করতে পারেন এই ক্লাসগুলো নিয়ে, তো ওইখানে অ্যান্সার করার চেষ্টা করব। আর প্র্যাকটিস করবেন নাকি, মানে এগুলো তো প্র্যাকটিস না করে শেখা সম্ভব না, ভিডিও দেখে কখনোই শেখা সম্ভব না। আপনি যদি ধরেন টানা 4-5 বছর আপনারা শুধু ভিডিও দেখে গেলেন, তারপরে আপনারা কোনোদিন প্রোগ্রামার হইতে পারবেন না। ঠিক আছে, কিন্তু আপনি যদি 6 থেকে 9 মাস, 1 বছর আপনি ভিডিও দেখতেছেন, সাথে প্র্যাকটিসও করতেছেন নিজের কম্পিউটারে বসে, তাহলে আপনি এমন হয়ে ধরেন আপনি 6 মাস পরে আপনি হয়তো একটা জব ম্যানেজ করে ফেলতে পারেন, এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এজ এ ওয়েব ডেভেলপার। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস করা, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হয়, এটাই। ওকে, আমি আশা করবো আপনারা এটা ভিডিও দেখে পরবর্তী প্র্যাকটিস করে নেবেন। আর কোনো প্রশ্ন না থাকলে আমি এখানে ক্লাস এন্ড করে দিচ্ছি।